আচ্ছা, তো আমরা লুক ব্যাক ইন অ্যাঙ্গার তো গত ক্লাসে শেষ করেছি নাকি? হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। আমি কি আবার চেঞ্জ করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখি, অত সমস্যা নেই, পরে স্যার দেখতেছি। আজকে আমেরিকান পোয়েট্রি শুরু করার শুরু কথা। করার কথা। আর হার্ট অফ দ্য ডার্কনেসের কি অবস্থা তোমাদের বলো? 7 তারিখ পার হয়ে গেছে, এটা কি ওটা চলছে? শেষের দিকে স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, স্যার আর শেষের দুটো দিকে। চ্যাপ্টার আর আছে। আচ্ছা, তাহলে আমি ঢাকা থেকে ফিরে এসে তোমাদের এটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আমেরিকান পোয়েট্রির প্রথম পয়েটের 3টা কবিতা আছে, 3টা শেষ করে আমরা হার্ট অফ ডার্কনেসে যাব। ঠিক আছে তো? হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, ওটা শেষ করতে হবে মোটামুটি স্যার আপনি আমাদের। কবে আসতেছেন ঢাকা? আগামীকালকে যাব, হয়তো সন্ধ্যায় পৌঁছাবো, 10টার গাড়ি আছে। আচ্ছা, জি স্যার, আবার ফিরবেন কবে স্যার? শনিবার রাতে, না হয় রবিবারে সকালে। স্যার কোন জায়গায় আসবেন ঢাকায়? হুম, কোন জায়গায় আসবেন স্যার, ঢাকা ওই কোন যে জায়গায়? তোমার পান্থপথ স্কয়ার হসপিটালে, ওখানে একটা হোটেলে উঠবো, ওখানে হোটেলেই থাকবো। পান্থপথ, তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। ওই হাসপাতালের কাছে একটা হোটেল করছি, ওখানে থাকবো। জি স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। তো আমাদের আহ, আমরা মোটামুটি তিনটা তিনটা শেষ হয়েছে তাই না, একদম পুরোপুরি। 19th সেঞ্চুরি নভেল, জি স্যার। 20th সেঞ্চুরি পোয়েট্রি এবং মডার্ন ড্রামা। আমরা এখন ঢুকেছি 20th সেঞ্চুরি নভেল এবং আমেরিকান পোয়েট্রি, মানে পঞ্চম, দুইটা মিলে পঞ্চম। এখন এইটা আমাদের এই মাসে, আমরা আছি চতুর্থ মাসের 7th ক্লাস। আমরা একটু পিছিয়ে আছি বলা যায়, এখনও 5টা বা 4টা ক্লাস আছে। তাতে আমরা আমেরিকান পোয়েট্রিতে বেশি সময় লাগবে না, বুঝতে পারছো? খুবই ছোটো ছোটো কবিতাগুলো, ওটা এক একটা দিনে হয়তো 2টা বা 3টা কবিতাও পড়া যেতে পারে, এরকম আর কি। মোটামুটি আমি তোমাদের জাস্ট রুটিন অনুসারে নিয়ে যাচ্ছি, মেন পড়া তোমাদের উপরে ডিপেন্ড করবে, কারণ অধিকাংশ যেগুলো বড় বড়, হ্যাঁ, সেগুলো তো কিছু করার নেই। তাছাড়া যেগুলো ড্রামা আছে ওগুলো আমি একটু পড়ে দিতে পারবো। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমরা তাহলে আমেরিকান পোয়েট্রিটা শুরু করি, এমিলি ডিকেনসনের। তাহলে আমি ধরে নিলাম লুক ব্যাক ইন অ্যাঙ্গার, তোমরা সবাই সামারি টামারি একটু পড়ে নিবা ভালো করে, ঠিক আছে তো? কোশ্চেনগুলো দেখি আমি এখন, ওকে স্যার। তোমাদের কোশ্চেনগুলো আমি দ্রুত দেওয়ার চেষ্টা করছি। সিলভিয়া প্ল্যাথ শেষ হলে আমি একবারে নভেলের মনে হয় শুধু প্রাইড অ্যান্ড প্রেজুডিস দেওয়া দেওয়া হয়েছে, না একটা দেওয়া হয়নি? আমার তো স্যার মাথায় নেই। দুটোই দেওয়া হয়েছে, স্যার প্রাইড এন্ড প্রাইড এন্ড প্রেজুডিস আর প্রেজুডিস দেওয়া হয়েছে। টেল অফ টু টেলর টু সিটিজ দিয়ে সিট, হয়েছে আচ্ছা, স্যার। তাহলে দুটো বাকি আছে। মানে একবারে আমরা এখন শেষ করতে করতে যাব, যে একটা হয়ে যাবে। আর এরপর থেকে আমরা দুটা দুটা করে শেষ করব, হ্যাঁ, দুটা বা 50% শেষ করে তার আগাবো, ওকে স্যার। কারণ তোমাদের অলরেডি তো মনে হয় ইন কোর্সের ডেটও দিয়ে দিয়েছে। হুম। হ্যাঁ স্যার। তো কলেজ জি ভিত্তিক স্যার। যেগুলো যেগুলো পড়াইছে, বা যেহেতু ওটা তো কলেজের উপর ডিপেন্ড করবে কোনটা কি করছে, সেই হিসাবে তোমরা একটু পড়ে নিও। আমার আসলে ওইভাবে তো কিছু করার নেই। তাহলে আমরা চলে যাই আমেরিকান পোয়েট্রির এমিলি ডিকেনসনে। স্যার এমিলি ডিকেনসনের যে ফার্স্ট কবিতা ওয়াইল্ড নাইট, হুম। এইটা কি আগে অন্য কোনো নাম ছিল? আমার বইটা একটু পুরানো, আমি খুঁজে পাচ্ছি না আগে অন্য নাম ছিল কিনা, বুঝতে পারছি না। ওয়াইল্ড নাইটস হিসাবে তো আমরা পড়ে এসেছি বা পড়ছি, এখন ওইরকম নাম টাম তো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ আমরা দেখিনি, ঠিক আছে তো? তুমি ইয়াটা দেখো, কবিতার নাম, প্রথম যে ইয়াগুলো আছে, লেখাগুলো আছে, সেগুলো দিয়ে তুমি খেয়াল করতে পারবা, ঠিক আছে? থাকলে পরে, আমার হয়তো তো জানা নেই। ওইগুলো দেখছি, কিন্তু পাচ্ছি না, এখন এক একটা করে কবিতা দেখতে হবে। সমস্যা কি, আমি তো দিয়ে দিচ্ছি শিট, টেনশন নেওয়ার তো কিছু নাই, ঠিক আছে? তাহলে বই কিনে কি হলো? হ্যাঁ, না সেটা তো অবশ্যই, বই তো তোমার যদি না পাও তাহলে তো আর কিছু করার নেই। বই কিনে তো অনেক কিছুই, শীট দিয়ে কি পড়াশোনা হয়? শীট দিয়ে কখনো কমপ্লিশন আসে পড়াশোনার, বলো তো? আমার তো আসে না, এই জন্য আর কি। বলো, বাড়িতে বই থাকবে না 2-4টা? বই তো পার্মানেন্ট একটা জিনিস, তাই না? হুম। বই হ্যাঁ স্যার। বই এমন ব্যাপার যে আমি ফটোকপি করে পড়েছি, তারপরও বই না কেনা পর্যন্ত, হ্যাঁ, বই নিতেই হবে, 1 পেজের জন্য আমাকে বই নিতে হবে, তা না হলে কেমন জানি পড়াশোনা হয় না। এটা আমার একটা পাগলামি আইডিয়া হতে পারে, এখন তোমরা সেটা যেভাবেই ইচ্ছা। স্যার বইয়ে পড়ে শান্তি লাগে, স্যার আমারও ওই শীটে তেমনটাই পড়ে মনে অতটা হয় শান্তি হয় সবসময়, না। যে বইটাই একটা আলাদা ভাইবস আছে। হুম হুম, ওই তো বললাম যে যতই শীট দিই আর যতই যা করি, বইয়ের উপরে আমার কাছে কোনো কিছু মনে হয় না। হ্যাঁ, আমি তো আমার মতো করে দিয়ে যাচ্ছি আমার একটা সিস্টেম অনুসারে। এখন সেটা
আমি সবসময় বলি যে শিট মানে ফাঁকিবাজি, বুঝতে পেরেছো? শিট মানেই ফাঁকিবাজি। তোমাকে একটা প্রেসক্রিপটিভ একটা অবস্থানে নিয়ে আসা যেটা তোমার চিন্তাভাবনাগুলোকে ন্যারো করে দিবে, শিট। আর বই হচ্ছে একটা ডেসক্রিপটিভ ব্যাপার, সেখানে তুমি অনেক কিছু পাবা, বুঝতে পারছো? আর একটা বই পড়ার পর তোমার একটা ভিতরে একটা স্যাটিসফ্যাকশন আসবে, কমপ্লিশন বলে একটা ব্যাপার আসবে, হ্যাঁ, যেটা খুবই কাজে লাগে। হ্যাঁ, সেই জিনিসটা থাকা দরকার। আমাদের তো ছেলে মেয়ে এখন অল ইন ওয়ান পরেই শেষ করে ফেলতেছে। এখন তো ওই জন্য বলতেছি, সেই তোমার হচ্ছে জিমির মতো আমি হচ্ছে এখন আউট অফ টাইম হয়ে গেছি, বুঝতে পেরেছো? যেখানে এখন অল ইন ওয়ান পাওয়া যাচ্ছে, স্যার কেন এতগুলো বই কেনাচ্ছে? হ্যাঁ, 4-5 হাজার টাকা ব্যয় করে এতগুলো বই স্যার কেন কেনাচ্ছে? হুম, স্যারকে দিয়ে মনে হয় বইয়ের বিজনেসগুলো একটু চালাচ্ছে নাকি? হ্যাঁ, তা না হলে সবাই এখন অল ইন ওয়ান পড়ে, বুঝতে পেরেছো? হ্যান্ড নোট পড়ে, পড়ে কিনা? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, তাহলে সেখানে তোমরা আমার কাছে পড়ে বরং একটা ক্ষতির ভিতরে পড়ে গেছো, কারণ প্রায় 10-12 হাজার টাকা খরচ হচ্ছে, যেখানে তোমার 2-1 হাজার টাকা খরচ করলেই ইয়ার পার হয়ে যায়। সেখানে এত খরচ করার দরকার ছিল বলো? হুম। আবার ধরো শিট শিট দেওয়া হচ্ছে, সে অনেকে আবার সেই শিটগুলোকেও আবার দেখি প্রিন্ট করো, অতএব অনেকগুলো খরচের ব্যাপারের মধ্যে তোমরা পড়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, কি মনে হয়? না স্যার। না স্যার, আপনি সবসময় এটা নিজের দিকে টানাই নেন, আসলে এটা ওরকম না স্যার। এতে করে আমাদেরই লাভ হয়, সমস্যা তো আমাদের দিক থেকেই থাকে স্যার। কারণ যারা আমরা যদি আজকে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তাম স্যার, 2 ঘন্টা ক্লাস আমাকে যখন স্যার বলতো ওই সময় করতে হতো, 8টা বাজুক আর বিকাল 4টা বাজুক, হুম তখন কোনো অবজেকশন নাই। বাট আপনি সকালে যদি কোনোদিন 7টায় ক্লাস নেন, অর্ধেক স্টুডেন্ট নাই। হুম হুম তো আমাদের এখানে ফাঁকি দেওয়ার জায়গাটা আছে, লায়াবিলিটির জায়গাটা থেকে আমরা অনেক দূরে থাকি। তো এখানে আপনার কোনো দোষ নাই স্যার, এখানে দোষটা আমাদের দিক থেকে, আমাদের আন্তরিকতা কম। যারা অবশ্যই যেগুলো ফটোকপি করে পরে বিষয়গুলোকে গুরুত্ব দেয় জন্যই তো পড়ে, আর সবাই এগুলোকে গুরুত্ব দেবে না, এটাও স্বাভাবিক স্যার। হুম হুম তো এখানে আপনি ওভাবে ভেবে নিয়েন না স্যার, এভাবে ভাবলে দেখা যায় যে আমাদেরও কষ্ট লাগে যে আমরা বুঝাতে পারি না আপনাকে, বাট আপনি ওটা ধরে থাকেন, পরে আপনারও হয়তো মন মানসিকতা অন্যরকম হয়ে যায়। তো এগুলো ওরকম করে ভাবার দরকার নেই, সেটা আপনার দায়িত্ব, আপনি করতেছেন। এখন আমাদের দায়িত্ব যেটা পড়ার সেটা আমরা পড়ে নিব, আর যারা পড়বে না আচ্ছা, তারা বুঝবে। ঠিক আছে, এখন চেষ্টা চালিয়ে যাও, দেখো। ওকে, তো আমরা একটু পড়ি, হ্যাঁ। তাহলে এমিলি ডিকেনসন, এই প্রথম আমরা মনে হয় আমেরিকান রাইটারদের রাইটিং পড়তেছি। এর আগে আমরা আমেরিকান রাইটার মানে কোনো ইয়ারে পড়েছি, কোনো ইয়ারে? এমনি ডিফেন্সনের একটা পড়েছিলাম ও না স্যার আচ্ছা, ফার্স্ট হ্যাঁ, ইয়ারে, ফার্স্ট ইয়ারে আমরা বিকজ আই কুড পড়েছিলাম, নট হ্যাঁ, স্টপ ফর স্যার দ্যাট। ফার্স্ট ইয়ারে হ্যাঁ স্যার। পড়েছিলাম একটা, বিকজ আই ওয়ার্ট কুড নট স্টপ ফর হোয়াইটম্যানের ডেথ, একটা। হ্যাঁ, আমরা বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, তাই তো? হুম। জি স্যার। তারপরে সেকেন্ড ইয়ারে আমরা পড়ি নাই, আইরিশ আমরা রাইটারদের ড্রামা পড়েছি। ফোর্থ ইয়ারে উঠে এই যে আমরা পেলাম পুরো আমেরিকান পোয়েট্রি, ঠিক আছে? তো আমেরিকান পোয়েট্রির এখানে বেশ ফিকশন আছে, ড্রামা আছে, পোয়েট্রি আছে, সবগুলো দিচ্ছে এইখানে। আচ্ছা, তো এমিলি ডিকেনসনের কবিতা যেহেতু আমরা পড়েছি, উনি একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের কবিতা লিখে অভ্যস্ত, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ তিনি তার ব্যক্তিগত জীবনটা ছিল একটু অন্য ধরনের, আমরা নিশ্চয়ই সেই সময় জেনেছিলাম, তাই না? যে তিনি সবসময় একাকী থাকতে পছন্দ করতেন, মানে জীবনটাকে দেখো এখানে সেটা বলা হয়েছে যে দো শি লিভড মাচ অফ আ লাইফ ইন আইসোলেশন, অধিকাংশ সময় তিনি একাকী থাকতে পছন্দ করতেন। এবং এ কারণেই তার কবিতার ভিতরে আমরা যে থিমেটিক আইডিয়াগুলো পাই সেগুলো হচ্ছে লাইফ, ডেথ, নেচার, লাভ, ইমর্টালিটি, এগুলো যেগুলো আমরা তোমার ইয়াতে পেয়েছি বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, ওখানে লাইফ নিয়ে কথা আছে, ডেথ নিয়ে কথা আছে, ইমর্টালিটি নিয়ে আলোচনা আছে। এখানেও যে কবিতাগুলো পড়ব, এখানে তার আরেকটা বিষয় হলো তার রাইটিংগুলো হচ্ছে একটু অ্যাম্বিগুয়াস টাইপের, তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন সেটা কিন্তু বোঝা মুশকিল। যেমন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, এটা দিয়ে তিনি আসলে আলটিমেটলি কি বোঝাতে চাইলেন, আমরা কি আসলে ওইরকম জায়গাতে পৌঁছেছি? বলো যে কি বোঝাতে চাইলেন তিনি আমাদেরকে। আমরা কিন্তু কোনো মানে একটা নির্দিষ্ট আদর্শে পৌঁছায়নি, যদিও আমরা একটা জার্নি পেয়েছি, সেখানে আমরা সেটাকে বুঝে নিচ্ছি যে এটা হয়তো বা আমাদের ডেথ হতে পারে, যে মৃত্যুর পর আমরা, কিন্তু মৃত্যুর পরে আমরা আমাদের আত্মাটাকে আমরা আত্মার জার্নি ভাবছি, আবার কখনো বডিলি জার্নি ভাবছি, তাই না? যদি আমরা ধরি কবরে যাচ্ছে তাহলে বডিলি জার্নি, আর যখন ইমমর্টালিটির দিকে যাচ্ছি তখন কি বডির জার্নি হবে না সোলের জার্নি হবে, কোনটা বলো তো? সোলের জার্নি। সোল। তাহলে ওই কবিতা পড়তে গিয়ে আমি এরকম বারবারই কেমন জানি একটু ডাইভার্ট হয়ে যাচ্ছিলাম, যে আসলে আমি কোনটা ধরবো এখানে, আমরা কি সোলকে ধরবো নাকি বডিকে ধরবো?
যদি আমাকে ফরএভার থাকতে হয় তাহলে নিশ্চয়ই যদি আমার বডি বুঝবো, কারণ আমার গ্রেভের বর্ণ ওখানে এসেছে, গ্রেভের কথা বলা হয়েছে, তাই না? তাহলে আমাকে ফরএভার ওই গ্রেভে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু সোল তো আর কবরে থাকবে না, থাকবে? সোল কি কবরে থাকবে? হুম, না স্যার। সোল তো না, কবরে স্যার। থাকবে না। তাহলে ওখানে তাহলে আবার জার্নিটা আমরা কিসের ধরতেছি? হ্যাঁ, আবার বলতেছে ওখানে আমরা সেই গোসামিয়ার জাতীয় ড্রেস পরে আছি, ঠান্ডা লাগতেছে, লাগতেছে। হ্যাঁ, আমি যখন আবার যাচ্ছি ওই ক্যারিয়েজে চড়ে, তখন পৃথিবীর মানুষকে অবলোকন করতেছি। তো এই ব্যাপারটা যখন আমি ভাবতেছি, তখন বরাবরই আমি একটু কনফ্লিক্টিং আইডিয়ার মধ্যে পড়তেছি, আমি আসলে কি বুঝবো এই কবিতাটা দিয়ে। তো এরকম আমরা যে কবিতাগুলো পড়বো, মোটামুটি তার কবিতাগুলো এরকম, হ্যাঁ, যে আসলে কি বোঝাতে চাচ্ছেন উনি, আমাদের মাথাটাগুলো একটু এলোমেলো করে দিবে। কারণ কি, এটা তার মাথার যে চিন্তা ভাবনা সেটা আমার মাথায় ঢুকবে এখন, যেমন আমার চিন্তা ভাবনা তোমাদের মাথায় ঢুকছে মাঝে মাঝে, ঠিক আছে? তো আমার এলোমেলো চিন্তা ভাবনা বা একটা কি বলবো, হয়তো হার্ড কোনো চিন্তা ভাবনা তোমাদের ভিতর ঢোকানোর চেষ্টা করতেছি, তিনিও হয়তোবা তার চিন্তা ভাবনাগুলোকে তার কবিতার মাধ্যম দিয়ে আমাদের ভিতরে ঢোকাবেন। হুম, তো তোমরা এগুলো একটু পড়ে নিবা, বিশেষ করে কিছু কিছু জিনিস আছে যেগুলো তার লাইফটা আমাদেরকে বুঝতে সাহায্য করবে। বিশেষ করে এই জায়গাটা যদি আমরা একটু পড়ি, দেখো, রিক্লুসিভ লাইফ অ্যান্ড পার্সোনালিটি বলছে, ডিকিনসন্স লেটার ইয়ার্স ওয়ার মার্কড বাই ইনক্রিজিং আইসোলেশন। শি রেয়ারলি লেফট হার ফ্যামিলি হোম অ্যান্ড গ্র্যাজুয়ালি স্টপড রিসিভিং ভিজিটার্স। She wrote white clothing and he wore সাদা ড্রেস পরে থাকতেন, spent most of her time in her room writing poetry and corresponding with friends through letters. সরাসরি দেখা সাক্ষাৎ করতেন না। Despite her seclusion, she maintained lively intellectual exchanges with several correspondents, including literary figures such as Thomas Wentworth, Higginson, who later helped publish her poems after her death. তাহলে তার কবিতাগুলো প্রধানত মৃত্যুর পরে প্রকাশ পেয়েছে। Her withdrawal from society was not a sign of weakness or madness, as some early critics suggested. Instead, it reflected her deep introspection and dedication to her art. মানে কবিতা বা এগুলোর প্রতি তিনি ডেডিকেটেড ছিলেন। She once wrote, "The soul selects her own society." হ্যাঁ, তার সোল নিজের মতো করে একটা সোসাইটি সিলেক্ট করে নিয়েছে, তার জন্য এই পার্থিব সোসাইটি তার কাছে ভালো লাগতো না। এক্সপ্রেসিং হার প্রিফারেন্স ফর সলিটিউড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, মানে সলিটিউডটাকেই তার ইন্ডিপেন্ডেন্স মনে হয়েছে, যে একাকী থাকলে নিজের মধ্যে একটা স্বাধীনতা আছে। অনেকে আছে যারা অন্যের সঙ্গ পছন্দ করে না, অন্যের মাঝে থাকলে কেমন জানি মনে হয় জেলখানার ভিতরে আছি, আমি আমার স্বাধীন মতো উঠতে পারবো না, বসতে পারবো না, চলতে পারবো না। এর থেকে বরং একা একই থাকার মধ্যে একটা স্বাধীনতা আছে, আমি যা কিছু চিন্তা করতে পারবো, আমি যা কিছু তাই করতে পারবো, ঠিক আছে? তো এইরকম মেন্টালিটির তিনি ছিলেন। কিন্তু এই মেন্টালিটি অনেকটা দেখাচ্ছে যে আমরা ওই গম্ভীর একাকী মানুষের মধ্যে পাই, যারা অন্যের সঙ্গ পাইলে চুপ হয়ে যায়, কেমন জানি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে না, এরকম একটা মানুষ ছিলেন। বলছে পয়েটিক স্টাইল এবং টেকনিক, যদি এমিলি ডিকেনসন্স পোয়েট্রি, এটা আমাদের একটু দেখতে হবে, কারণ তার পয়েন্টগুলো দেখবা যে অনেকটা ওই কাটা কাটা টাইপের। হ্যাঁ, যে বিকজ আই কুড নট স্টপ ফর দেখেছিলাম, একটা সেন্টেন্সও কমপ্লিট না, মাঝখানে মাঝখানে ড্যাশ দেওয়া। হ্যাঁ, তাই বলছে দেখো, পোয়েট ইজ রিনাউন্ড ফর ইস ব্রেভিটি, ইন্টেন্সিটি অ্যান্ড অরিজিনালিটি, মানে খুবই ছোট ছোট কবিতা। She often wrote in short lines using unconventional punctuation, capitalization and rhythm. Her frequent use of dashes, এই যে dash and slant rhymes, এবং fragmented syntax, কাটা কাটা sentence, gives her poems a distinctive musical quality and a sense of mystery. She avoided স্যার স্ল্যান্ট রাইমস ওইটা কি স্যার? কোনটা স্ল্যান্ট রাইম? হ্যাঁ, দেখো স্ল্যান্ট রাইম মানে হচ্ছে এন্ডিং রাইম না, তোমার ওই ফ্রেজ রাইমে বোঝায়। দেখো স্যার সিমিলার ওয়ার্ড, মানে সিমিলার কিছু দিবে, একেবারে এক্সাক্ট দিবে না। দেখো যে যেমন এই যে এরকম কিছু ফ্রেজ দিয়ে বা ওয়ার্ড দিয়ে মেলানো, ঠিক আছে? তো যেমন বলছে স্ল্যান্ট রাইম, অলসো নন অ্যাজ হাফ রাইমস, অকার্স when two words share similar but not identical sound। এরকম কোনো ফ্রেজ দিয়ে আমরা সেন্টেন্স মেলাচ্ছি বা ওয়ার্ড দিয়ে মানে আমরা ফ্রেজ মেলাচ্ছি, এইরকম কিছু, ঠিক আছে? তো যেমন হিল অ্যান্ড ফুল, দেখা হচ্ছে দুটার সাউন্ড কিন্তু অনেকটা একরকম না, তারপরে একটা রাইমিং চেষ্টা করা হয়েছে শেষের একটা। দিস ওয়ার্ড শেয়ার দ্য সেম ফাইনাল কনসোনেন্ট সাউন্ড বাট ডিফার ইন দেয়ার ভায়েল সাউন্ড। হ্যাঁ, এরকম কিছু মানে এটাকে দেখা হচ্ছে তির্যক ছন্দ বলা হচ্ছে। হ্যাঁ, এই দেখো এই যে আন্ট, দেখো অ্যান্ট আর আন্ট, চ্যান্ট আর ক্যান্ট, মানে অনেকটা একরকম না, কিন্তু কোনো না কোনোভাবে একটু রাইমিংটাকে মিলিয়ে দেওয়া হচ্ছে। এই কি বুঝতে পেরেছো? জি স্যার। তার হচ্ছে she avoided traditional poetic forms and expressed complex emotion in simple language. Her style broke the norms of 19th century poetry. আগের যে সকল
বিষয়গুলো ছিল। যেমন এখানে একটা কবিতা এসেছে না, অ্যান্টিসিপেটেড দ্য মডার্নিস্ট মুভমেন্ট, যেটা আমরা জানি যে মডার্নিস্ট মুভমেন্ট মানে কি, মডার্নিস্টের বৈশিষ্ট্য কি ছিল, ফ্র্যাগমেন্ট ছিল না বলতো, ফ্র্যাগমেন্টেড স্টাইল। জি স্যার। মডার্নিস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্র্যাগমেন্টেড স্টাইল, দ্যাট উড কাম ডিকেড লেটার। তাহলে তিনি আগেই শুরু করে দিয়েছেন। দেখো ফর এক্সাম্পল হার পয়েম বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ পার্সনিফাইজ ডেথ অ্যাজ আ জেন্টেল কম্প্যানিয়ন শোয়িং আর অ্যাবিলিটি টু ট্রিট, দেখো গ্রেভ থিমস উইথ কাম অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইমাজিনেটিভ ইনসাইট। তো এরকম আমরা পাচ্ছি তার কবিতাগুলোতে। এছাড়াও দেখো থিমস ইন হার পোয়েট্রি, দ্য সেন্ট্রাল থিমস যেগুলো আমরা বলছি আগেই আসছে কি, ডেথ, ইমর্টালিটি, নেচার, লাভ, ফেইথ অ্যান্ড দ্য সেলফ। দেখো সবগুলো অ্যাবস্ট্রাক্ট কিছু বিষয় নিয়ে কথা। শি ভিউড ডেথ নট অ্যাজ আ টেরিফাইং এন্ড বাট অ্যাজ আ ট্রানজিশন টু এটার্নিটি। হার ফ্রিকুয়েন্ট মেডিটেশন অন মর্টালিটি রিফ্লেক্ট বোথ হার কিউরিওসিটি অ্যান্ড হার স্পিরিচুয়াল আনসার্টেনিটি। বিশেষ করে নেচার অলসো প্লেইজ আ ভাইটাল রোল ইন হার ওয়ার্ক, আনলাইক দ্য রোমান্টিক পয়েটস হু গ্লোরিফাইড নেচার। তিনি অবশ্য গ্লোরিফাই ব্যাপারটা আসলে মানে মিস্ট্রিয়াস একটা বিষয় হিসেবে দেখিয়েছেন। দেখো ডিকিনসন অফেন ডেপিক্টেড ইট অ্যাজ মিস্ট্রিয়াস, আনপ্রেডিক্টেবল অ্যান্ড সিম্বলিক অফ ডিভাইন পাওয়ার। ইন হার পোয়েমস অ্যাবাউট লাভ শি এক্সপ্লোর্ড প্যাশন, সেপারেশন অ্যান্ড লঙ্গিং অফেন ফ্রম দ্য পার্সপেক্টিভ ইত্যাদি, যাগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার নেই। পোস্টমাস পাবলিকেশন কবে কী হয়েছে না হয়েছে ওগুলো তোমরা দেখবা, ওগুলো নিয়ে আর সময় নষ্ট করছি না। দেখো আমরা যে ওয়াইল্ড নাইটস কবিতাটা পড়বো, ওয়াইল্ড নাইট আমরা কি হিসাবে এটার মিনিংটা করতে পারি আগে বলো। ওয়াইল্ড নাইট বলতে আমরা কি বুঝতে পারি এমনি আমাদের রোমান্টিক বা প্যাশনেট, মানে এমন একটা রাত যে রাতটা আমাদের কাছে কি খুবই ফুল অফ এক্সাইটমেন্ট আর প্যাশন, এরকম কিছু, তাই তো? যেমন ঈদের সময় আমরা যে আনন্দ বোধ করি, আমাদের ক্রিসমাসের সময় যেমন হয় ক্রিসমাস ইভ, বা হচ্ছে 31st নাইট নাকি, হ্যাঁ 31st নাইট সারা বিশ্বের মানুষের জন্য কি একটা ওয়াইল্ড নাইট, বুঝতে পেরেছো? তো এরকম যে নাইটে আমরা এমন কিছু করতে পারবো যা আমাদেরকে এক্সাইটেড করে রাখবে, প্যাশনেট করে রাখবে, তাই তো? এরকম একটা কিছু। তাহলে নিশ্চয়ই এখানে তিনি ওয়াইল্ড নাইটস বলতে, আবার এমনও হতে পারে এটা মানে নেগেটিভ সিস্টেমেও হতে পারে, যে দেখা যাচ্ছে আমরা খুব দুর্ভোগের মধ্যে পড়েছিলাম, হ্যাঁ এই রাতটা যেন ভোলার রাত না, যে রাতে হ্যাঁ মৃত্যুর মুখ থেকে ঘুরে এসে, যুদ্ধের হতে পারে, ঝড়ের হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এখানে তিনি কি বলতে চাচ্ছেন সেটা আমরা দেখব। এই কবিতাটা অবশ্য দুইটা হিসাবে ধরা হয়, এক এক অ্যাঙ্গেলে আলোচনা করা হয়। কেউ এটাকে স্পিরিচুয়াল বা রিলিজিয়াস টোনে দেখে, কেউ আবার এটাকে সেন্সুয়াল টোনেও দেখে কবিতাটা, হ্যাঁ সেন্সুয়াল টোনেও দেখে। তো যেদিকে আমরা দেখব সেদিকে আমরা মিনিংটা পাবো, কারণ এখানে যে মেটাফরিক্যাল আলোচনাটা করা হয়েছে সেটা দিয়ে আমরা দুইভাবে আলোচনা করতে পারি। তো দেখি এখানে আমরা কি হিসেবে পাই। বলছি দেখো যে এটা হচ্ছে কি ওয়ান অফ আর মোস্ট প্যাশনেট অ্যান্ড এনিগমেটিক ওয়ার্ক রিভিলিং অ্যান ইমোশনালি ইন্টেন্সিটি, দ্য ইমোশনাল ইন্টেন্সিটি রেয়ারলি সিন ইন হার আদারওয়াইজ মেডিটেটিভ অ্যান্ড রিফ্লেক্টিভ পোয়েট্রি। মানে যেটা হচ্ছে ইমোশনাল ব্যাপারটা, যে ইমোশনকে ওয়াইল্ড হিসেবে দেখানো হয়েছে। এবং এখানে বলছে থিমস অফ লাভ, লঙ্গিং অ্যান্ড স্পিরিচুয়াল ফুলফিলমেন্ট। দেখো এখানে সেটা লাভ হতে পারে ব্যক্তিগত জীবনে, তাই তো, বা জাগতিকভাবে স্পিরিচুয়াল লঙ্গিং হতে পারে, থ্রু দ্য ইমেজারি অফ টেম্পচুয়াস সিজ অ্যান্ড সেফ হারবার্স। হ্যাঁ, যে যখন মনে করো আমরা বিশাল একটা ঝড়ের ভিতরে পড়ে গেছি, সমুদ্রে আমাদের জাহাজ, ঠিক আছে, তো সেই অবস্থায় আমাদের আকাঙ্ক্ষা কি থাকে বলো, যে আমরা এখন একটা মাঝ সমুদ্রে আছি, বিশাল ঝড় উঠেছে, আমাদের জাহাজ প্রায় ডুবে যাওয়ার অবস্থা, কিন্তু আমাদের তখন একটাই কি থাকে, আকাঙ্ক্ষা। কোনটা বলো, কি আকাঙ্ক্ষা থাকে তখন? স্যার পারে যাওয়ার বা ঝড়টা থামার, হারবারে ঠিকমতো পৌঁছানো। তো এখানেও যে আমাদের জীবনের একটা পর্যায় আছে যখন আমরা এরকম কিছু, এটা একটা মেটাফোর যে সি, তাই না, টেম্পচুয়াস সি, তা আমাদের লাইফটা একটা সি এর মতো মনে করো, ঠিক আছে? তো এই সময় আমরা এই সিটাকে পার করতে গিয়ে কখনো কখনো জীবনে এমন ঝড় উঠে যে ঝড়টাকে মানে আমরা কি বলবো, যে সবসময় আকাঙ্ক্ষা থাকে যে এই ঝড়টা কখন শেষ হবে এবং আমরা নিরাপদে পৌঁছাবো। সেটা হতে পারে আমাদের মৃত্যু হতে পারে, তাই তো, অধর্মের ব্যাপার থেকে ধর্মের মাধ্যমে বা রিলিজিয়াস মানে কি বলবো আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজের মানসিক শান্তির ব্যাপার হতে পারে, অথবা হতে পারে যে তুমি কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা, হ্যাঁ কোনো প্রেমিক বা প্রেমিকার ব্যাপার এখানে আসতে পারে, যে সেফ হারবার মানে কি শেষ পর্যন্ত তাকে পাওয়া, বা ওই যে জীবনের যে উত্তাল পরিবেশ, তাই তো, বা উত্তাল অবস্থা, সেটাকে শেষ করে একটা নিরাপদ অবস্থানে থাকা, এরকম মেটাফরিক্যাল এই জিনিসগুলো বোঝানো হয়েছে, ঠিক আছে? তাই বলছে দেখো যে ইমেজারি অফ টেম্পচুয়াস সি অ্যান্ড সেফ হারবার, এটাকে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে।
এখানে দেখো এই জায়গায় যদি আমরা দেখি হিস্ট্রিক্যাল কনটেক্সটে যদি দেখি, আচ্ছা, ডিউরিং দ্য মিড 19th century when Dickinson was writing, American society was bound by strict moral codes, মানে খুব স্ট্রিক্টলি চলতেছিল, স্পেশালি রিগার্ডিং ফিমেল এক্সপ্রেশন অ্যান্ড সেক্সুয়ালিটি। উইমেন ওয়ার এক্সপেক্টেড টু বি মডেস্ট, প্যাসিভ অ্যান্ড ইমোশনালি রেস্ট্রেইনড। উইদিন সাচ আ কালচারাল ক্লাইমেট, Dickinson's poem Wild Nights stand out as daringly bold and unconventional, কারণ এখানে ক্রিটিক্সরা ওই যে সেন্সুয়াল একটা মানে ইঙ্গিত তারা এখানে পেয়েছে। দ্য ইন্টেন্স ল্যাঙ্গুয়েজ অফ ডিজায়ার অ্যান্ড দ্য ইমেজারি প্যাশনেট, দেখো প্যাশনেট সারেন্ডার ডিফাইড দ্য এক্সপেকটেশন অফ উইমেন্স পোয়েট্রি অফ আর টাইপ, মানে সেই সময়ে উইমেনরা এমন কবিতা লিখবে যেখানে এরকম একটা ইঙ্গিত থাকবে সেটা আসলে ভাবাই যাইতো না, কিন্তু তারপরে তিনি লিখেছেন। তাই এখানে বলছে দেখো যে বিকজ অফ ইটস ইমোশনাল ইন্টেন্সিটি অ্যান্ড এরোটিক আন্ডারটোন। হ্যাঁ, ইরোটিক শব্দটার সাথে নিশ্চয়ই আমরা পরিচিত। ইরোট বলতে কী বোঝানো চায়, হ্যাঁ, এরস বলতে কী বোঝায়। তো বায়োগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড ওগুলো আমরা তো দেখলামই যে তার মানসিক অবস্থাটা কেমন ছিল, কী অবস্থা। দেখো এখানে যদি আমরা একটু দেখি, সাম ক্রিটিক অ্যাসোসিয়েট দ্য পোয়েম উইথ ডিকিনসন মিস্ট্রিয়াস রিলেশনশিপ উইথ চার্লস, দেখো, ওয়েডসওর্থ, আ ম্যারিড ক্লার্জিম্যান শি মেট ইন দ্য 1850s. Others suggest that it may have been inspired by Susan, দেখো, Gilbert Dickinson, her sister-in-law and close confidant, with whom she shared a deep emotional bond. However, the poem can also be read beyond a personal context as an expression of the human soul's longing for divine union. দেখো এইটা মোটামুটি আমরা যদি স্পিরিচুয়াল একটা মেটাফরিক্যাল ইয়াতে নিয়ে আসি, সেই লালনের গানের মতো নাকি, যে আমরা লালন ফকিরের যে গান বা যে গানগুলো দেখি আমরা দুইভাবে মিনিং করতে পারি, তাই না? একটা হচ্ছে তার আউটওয়ার্ড মিনিং বা ওয়ার্ডলি মিনিং, খাঁচার ভিতর অচিন পাখি, এইটা আমরা একটা পাখি বুঝতে পারি, খাঁচা বুঝতে পারি, যে পাখিটা উড়ে গেছে, সে কবে ফিরে আসবে ইত্যাদি, বা কীভাবে আমি দেখতে এরকম কিছু, অথবা আমরা খাঁচাকে বডি হিসাবে ধরে আমাদের আত্মাকে সোল হিসাবে ধরতে পারি। তা এরকম বিভিন্নভাবে মিনিংগুলো করা যায়। তো এখানেও কবিতাতে অধিকাংশ ক্ষেত্রে আমরা যদি এইভাবে দেখি তাহলে এখানে হিউম্যান সোলস লঙ্গিং ফর ডিভাইন ইউনিয়ন বা আলটিমেট পিস এটাকে বোঝানো হচ্ছে। মানে জীবনের এমন একটা পর্যায় থেকে একটা শান্তিপূর্ণ পর্যায়ে চলে যাওয়া বা পরিস্থিতিতে পাওয়া, এটা এই কবিতাগুলোর আগে আমাকে একটু বর্ণনা করে নিতে হচ্ছে, কারণ এই কবিতাগুলো এরকম অ্যাবস্ট্রাক্ট জাতীয়, তো বুঝতে একটু ঝামেলা হয়। হ্যাঁ, থিম তো দরকার নেই, থিমের ব্যাপারটা তোমরাই পড়ে নিবা। এই যাক, আমরা একটু কবিতাতে পড়তে আসি, যেগুলো বাদ দিয়ে গেলাম তোমরা একটু রিডিং দিয়ে নিও। তাহলে ওয়াইল্ড নাইটস দেখো বলছে, দেখো রাত মনে করো কি খুবই উত্তাল নাকি, যত উত্তাল রাতই হোক, যত ওয়াইল্ড নাইটস হোক, মানে এখানে কিন্তু এর এক্সপ্রেশনটা খেয়াল করো, শেষে কি চিহ্ন আছে বলো, শেষে একটা এক্সক্লেমেশন মার্ক আছে নাকি, এবং দুইবার শব্দটা বলেছে ওয়াইল্ড নাইটস ওয়ার আই উইথ দি, যদি আমি কি থাকি বলো, হ্যাঁ, ওয়ার আই উইথ দি, যদি আমি তোমার সাথে থাকি, এরকম ওয়াইল্ড নাইটস শুড বি আওয়ার লাক্সারি। হ্যাঁ, আমার কাছে এসব ওয়াইল্ড নাইটস কিছু মনেই হবে না, বুঝতে পেরেছ? তাহলে এমন কাউকে, দ্য পোয়েট ইজ অ্যাড্রেসিং সামওয়ান উইথ হুজ কোম্পানি she can endure any kind of hardship or suffering, ঠিক আছে? তো সে উইথস্ট্যান্ড করে নিতে পারবে, সেগুলোকে সে মানিয়ে নিতে পারবে। বলছে ওয়ার আই উইথ দি ওয়াইল্ড নাইট শুড বি আওয়ার লাক্সারি মানে কি, আরামদায়ক কিছু নাকি, অ্যারিস্টোক্রেটিক কিছু, মানে যেখানে মনে হবে শান্তি আর শান্তি, এইরকম একটা কিছু হয়ে যাবে তোমার সাথে থাকলে। তাহলে ওয়ার আই উইথ দি ওয়াইল্ড নাইট শুড বি আওয়ার লাক্সারি, কি কথা বুঝতে পেরেছ? তখন বলছে কি, দেখো ফিউটাইল দ্য উইন্ডস, অতএব মনে করো আমরা এখন কোথায় আছি, টু আ হার্ট ইন পোর্ট, দেখো টু আ হার্ট ইন পোর্ট, তার মানে হার্ট যদি একটা পোর্ট হয়ে যায়, তখন আমি মাঝ দরিয়ায় থাকলে পারে, বিশাল ঝড় উঠলে পারে আমাদের পিলে তো চমকে যায় নাকি, আমরা মৃত্যু মুখে পড়ে যাই, কিন্তু তোমার সাথে থাকলে ও উইন্ড কিছু ব্যাপারই না, ও ফিউটাইল মানে কি বলো? মানে ওরা আমাদের কিছু করতে পারবে না, একদম কোনো শক্তি নেই তার, কারণ ফিউটাইল দ্য উইন্ডস টু আ হার্ট ইন পোর্ট, ডান উইথ দ্য কম্পাস, ডান উইথ দ্য চার্ট, আমার দরকার নেই, সব বাদ। কারণ যখন আমরা মাঝ সমুদ্রে থাকি
তখন জাহাজকে ঠিক মতো সেফ হারবারে নিয়ে যাওয়ার জন্য কম্পাস, চার্ট ইত্যাদি দেখা হয়, ম্যাপ দেখা হয়, কম্পাস দিয়ে মাপা হয় আমরা কোন সাইডে আছি, কোন দিকে চলবো, সবার ভিতরে একটা উত্তাল অবস্থা মানে সৃষ্টি হয়। এসব সব সব কিছু জিরো, এগুলোর কোনো প্রয়োজন হবে না। কার সাথে থাকলে বলো? তার বিলাবদের সাথে। তার সাথে থাকলে। হ্যাঁ, এখন সেটা যে কে আমরা জানি না, সেটা হতে পারে বিলাভিড, হতে পারে ধর্মীয় কোনো কি বলো কোনো পার্সন, নাকি আমাদের ধর্ম অনুসারে আমরা যাদেরকে বিশ্বাস করি সৃষ্টিকর্তা, তিনি যদি আমার সাথে থাকেন, আমার কোনো বিপদ আমার কাছে বিপদ বলে মনে হবে না। ঠিক আছে তো? ওইরকম ওই মাছ দরিয়ায় থাকলে পারে, সমুদ্রের মাঝখানে থাকলে পারে, আমাদেরও ওসব কম্পাস, ওসব চার্ট, ওগুলো কিচ্ছু প্রয়োজন হবে না। কারণ ওই পোর্ট তো আমাদের হার্ট। ঠিক আছে তো? অতএব ওখানে এই উইন্ড কিচ্ছু করতে পারবে না, পুরো জিরো হয়ে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর কি বলতেছে? রোয়িং ইন ইডেন, ওহ দ্য সি। দেখো ইডেন কি সেন্স দিচ্ছে বলো? রোয়িং ইন ইডেন। তখন সব কিছুতে কেমন মনে হবে? যে আমরা যেন ইডেনে রো করছি। হ্যাঁ, ইডেন কি? স্যার ওই যে জান্নাতকে বোঝাচ্ছে এটা। ইডেন গার্ডেন। হ্যাঁ, ইডেন গার্ডেন। ঠিক আছে তো? আচ্ছা দেখো, এই ইডেন নিয়ে এবং আমরা যে জান্নাত বা ইডেন বলি, এই দুই জায়গাতে একটু কনফ্লিক্টিং এ ব্যাপার রয়েছে। সেটা হলো, ইডেন গার্ডেনটা কি আসলে হেভেনকে বোঝায়, নাকি এটা অন্য কোনো জায়গা? হেভেন আলাদা কিছু, বলো তো? স্যার মনে তো হয় ইডেন মানে স্বর্গ, হেভেন কি বলে না। হ্যাঁ, ইডেন বলতে আমরা যেটা বুঝি সম্ভবত আমাদের বিবলিক্যাল যে রেফারেন্স অনুসারে, এটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছিলেন এবং সেখানে মানুষদের জন্য দিয়েছিলেন, এবং পৃথিবীর সব কিছু কি ওখানে দেওয়া হয়েছিল, তাই না? তাহলে এটাকে অনেকটা পৃথিবীর সাথে আমরা একটু টার্ম করতে পারি, যদিও ইডেন গার্ডেন থেকে তাদের আবার বার করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, এখানে তিনটা স্টেপ কিন্তু কাজ করছে। প্রথমত, হেভেন তো সেটাই যেখানে সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করার বা মহাবিশ্ব সৃষ্টি করার আগেই ছিলেন, তাই নয় কি? ব্যাপারটা এরকম। তারপর হচ্ছে তিনি পানি অন্ধকার আলাদা করলেন, মানে বিবলিক্যাল যে রেফারেন্স অনুসারে। তারপর তিনি এই পৃথিবীটাই হয়ে গেল কি, এই যেখানে তিনি পশু পাখি গাছপালা সব কিছু সৃষ্টি করলেন, এবং ষষ্ঠ দিনে তিনি মানুষ সৃষ্টি করলেন এবং সেখানে তাদেরকে সব কিছু দিলেন। তাহলে এই পৃথিবীটাই দেখাচ্ছে, তাহলে এই গাছপালা পশু পাখি এগুলো কি ইডেন গার্ডেনে ছিল নাকি পৃথিবীতে ছিল? মানে এই জায়গায় একটু কনফ্লিক্ট লাগতেছে, তাই তো? এখানে এই ইডেন বলতে আসলে কি হেভেনকে বোঝাচ্ছে, নাকি ওই জায়গাকে বোঝাচ্ছে যেখানে মানুষ সৃষ্টি করা হয়েছিল এবং সেখানে মানব, আচ্ছা কাকে আগে সৃষ্টি করা হয়েছিল, অ্যাডামকে না ইভকে? বলো। স্যার অ্যাডামকে। অ্যাডামকে সৃষ্টি করা হয়েছিল, তাই তো? ভালো তো। তারপরে সৃষ্টি করা হয়েছিল কাকে? ইভকে। এবং অ্যাডাম যখন ইভকে পেয়ে গেল, তখন সে বলতেছে কি, এ আমার জানের জান, পরাণের পরাণ। ঠিক আছে তো? ব্যাপারটা এরকম, সে যেন সব কিছু তার কাছে। এবং তারা সেখানে নিশ্চয়ই তারা একজন আরেকজনকে কি পিওরলি ভালোবাসছিল নাকি? এখানে কি কোনো ইমপিউরিটি থাকবে তাদের ভালোবাসার মধ্যে, বলো তো, দুইজনের ভিতর? ছিল না প্রথম অবস্থায়, মানে কোনো ইমপিউরিটি নেই, মানে একদম তারা দুইজনকে খুবই ভালোবাসছে। ঠিক আছে তো? তো এখানে ঠিক আমি ওইটা আলোচনা করলাম এই ক্ষেত্রে বোঝানোর জন্য, যে এখানে তিনি এমন কিছু বোঝাতে যাচ্ছেন যেটা ঠিক প্যাশনেট, এরকম লাভকে বোঝানো হচ্ছে, যেখানে কোনো রকম কোনো খাদ নেই, যে ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো কি নেই বলো, ইমপিউরিটি নেই, তাই তো? সেই ভালো। তার হচ্ছে রোয়িং ইন ইডেন, ও দ্য সি। তার রোয়িং ইন ইডেন এটা সি এর মতো। মাইট আই বাট মোর টু নাইট ইন দি। অতএব আজকের রাতে, দেখো খেয়াল করো, হ্যাঁ, রোয়িং ইন ইডেন, ও দ্য সি। তাহলে সিতে আমি এখন আছি, তাহলে সেখানে আমি এখন রো করছি। এখন মনে করো এটাকে আমি কি হিসাবে ধরতে পারি, যে আমি একটা উত্তাল অবস্থানের ভিতরে আছি, এখন আমার জীবনটা খুবই আনসার্টেন। ঠিক আছে তো? আই এম সাফারিং। ঠিক আছে তো? সেই অবস্থায় আমি আস্তে আস্তে আমার জাহাজটাকে আমি মুর করতে যাচ্ছি। মুর মানে বুঝো তো? জাহাজ মুর করা মানে কি?
তাহলে চালানো যে শুরু করা। হারবারে নিয়ে যাওয়া, তাই তো? হারবারে নিয়ে যাওয়া। হ্যাঁ, মানে ওই সেই যেমন করে কোনো গাড়ি আমরা তার স্টেশনে নিয়ে যাই ওরকম। দেখো, পার্কিং এ। হ্যাঁ, দেখো এখানে আমার অন্য মিনিং আছে, মুরের অনেকগুলো মিনিং আছে। ভার্ব হিসেবে আমরা কি পাই দেখি, এই যে মুর, হ্যাঁ, দেখো মেক ফাস্ট মানে হারবারে নিয়ে গিয়ে ওটাকে আটকায় দেওয়া, আছে না এরকম? যেমন ফেরি বলো বা জাহাজ বলো, প্রথমে ওটাকে নিয়ে যায় তার হারবারে নিয়ে গিয়ে কি করা হয়, অ্যাঙ্কর করা, যেটা হ্যাঁ কোনো কেবল দিয়ে বা দড়ি দিয়ে ওটা বেঁধে দেয়। তা হচ্ছে মেক ফাস্ট আ বোট বাই অ্যাটাচিং ইট বাই কেবল আর রোপ টু দ্য শোর অর টু অ্যান অ্যাঙ্কার। তার মানে আমি এখন অ্যাঙ্কর করব, তাই তো? মুর, দেখো মাইট আই বাট মুর টু নাইট, দেখো মাইট নাইট, হ্যাঁ, এরকম করে তিনি কিন্তু রাইমিং করার চেষ্টা করেছেন, হ্যাঁ। তাই বলছে যে মাইট আই বাট মুর টু নাইট, তাহলে আমি আমাকে মুর করব কার সাথে, বলো কার সাথে আটকাবো আমি এখন, বলো এখানে কি বলছে, স্যার এই যে ইন দি, হ্যাঁ তোমার সাথে, তাহলে তোমার সাথে আমি আমার এই জাহাজকে আটকাই দিব, ঠিক আছে? তো আমি এখন এটাকে পোতাশ্রয়ে অ্যাঙ্কর করব, অতএব এখানে আর আমার কোনো কি লাগবে না, বলো, আমার কোনো আর ভয়, আতঙ্ক বা ভয় ভীত নেই। হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তা ছোট্ট এই কবিতাটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে ইঙ্গিত পাচ্ছি যে হতে পারে তার বিলাভেডের কথা বলা হয়েছে, যাকে পাইতে গিয়ে তার অনেক কষ্ট করতে হয়েছে, আজকে রাতে তার সাথে তার হ্যাঁ বিয়ে শাদী হচ্ছে বা অন্য কোনোভাবে ভাবতে পারো, অতএব তার সাথে সে নিজেকে এখন মুর করে দিচ্ছে, তাই তো, অ্যাটাচ করে দিচ্ছে। সো শি ইজ নাও আউট অফ ডেঞ্জার, এরকম একটা বোঝাচ্ছে। অথবা ধর্মীয় বিশ্বাসের ব্যাপারটা আসতে পারে, স্পিরিচুয়ালি নিজেকে সাবমিট করে দেওয়া টু গড, তাই তো, উইথ হুম ইফ উই স্টে উই শুড নট ফিল এনি কাইন্ড অফ ডেঞ্জার, আমরা হয়তো আর কোনো বিপদ ফিল করবো না, এরকম বিভিন্নভাবে মিনিংটা কিন্তু বোঝাতে পারে। তাহলে আমরা যদি একবারে একটু কবিতাটা রিডিং দিই এরকম, যে ওয়াইল্ড নাইটস ওয়ার আই উইথ দি, wild nights should be our luxury. Futile the winds to a heart in port, done with the compass, done with the chart. Rowing the Eden and the sea, might I but moor tonight in thee, নাকি? এই তো কি কোনো ফিলিং আমরা পেয়েছি কবিতাটা থেকে, বলো? জি স্যার। আচ্ছা, তাহলে এগুলো তোমরা একটু দেখবা, ওই কথাগুলোই মেনলি এসেছে। আমরা একটু যদি প্যারাফ্রেজটা একবারে সামারিটা একসাথে একটু দেখি ছোট করে, কই প্যারাফ্রেজটা কি আনা হয়নি, কি অবস্থা, ওহো। তো দেখো সামারিটা আমরা যদি একটু রিডিং দিই তাহলে এখানে কি হচ্ছে দেখো, এমিলি ডিকেনসন পোয়েম ওয়াইল্ড নাইটস ইজ ওয়ান অফ আর প্যাশনেট অ্যান্ড ইনভেন্টিভ ওয়ার্ড, যেটা আগে বলা হয়েছে। ইন জাস্ট 3 শর্ট স্টেঞ্জার ডিকেনসন ইউজেস রিপিটেশন, এক্সক্লেমেশন অ্যান্ড নটিক্যাল ইমেজারি। এই যে নটিক্যাল মানে কি, জাহাজ, তাই তো, সমুদ্র যাত্রা এর কথা, টু ক্রিয়েট আ মেডিটেশন অন লাভ দ্যাট ইজ বোথ সেন্সুয়াল অ্যান্ড স্পিরিচুয়াল। দেখো এখানে দুটো ব্যাস, হ্যাঁ, সেন্সুয়াল হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে। The poet begins with an ecstatic cry, wild nights, where I the wild nights should be all luxury. এটা কি বলছে, wild nights বিশেষ করে আর্জেন্সি অ্যান্ড ইন্টেন্সিটি, wild nights এটা বোঝাচ্ছে। এবং আরেকটা বিষয় হলো কি, where I with thee, এটা দিয়ে বোঝানো হচ্ছে কি ডিস্টেন্স বিটুইন দ্য স্পিকার অ্যান্ড দ্য বিলাভেড। তারা হয়তোবা কি দূরত্ব ছিল, যদি তোমার সাথে থাকতাম তাহলে এগুলো মনে হতো, তাহলে যদি থাকতাম তার মানে কি ওরা কি আছে, নাকি ছিল, নাকি ছিল না, ভবিষ্যতে থাকবে, যেহেতু ওয়ার বোঝাচ্ছে আকাঙ্ক্ষা বোঝাচ্ছে, প্যাশনেট ডিজায়ার বোঝাচ্ছে, তাই তো। ইয়েট অলসো এমফাসাইজ দ্য পাওয়ার অফ ইমাজিনেশন। দ্য টার্ম লাক্সারি এলিভেটস প্যাশন ইন্টু সামথিং রেয়ার, ভ্যালুয়েবল এবং অলমোস্ট স্যাক্রেড। হ্যাঁ, লাক্সারি বলা হচ্ছে যেটা কমন না, ন্যাচারাল না, নর্মাল না, এরকম আর কি। রাদার দ্যান প্রেজেন্টিং ডিজায়ার অ্যাজ ডেঞ্জারাস, ডিকিনসন পোর্ট্রেস ইট অ্যাজ দ্য হাইয়েস্ট জয় অফ লাভ। ইন সেকেন্ড স্টেঞ্জারতে ইডেনিক ইমেজারি দেওয়া হয়েছে। Rowing in Eden suggests that love is like paradise, a state of blissful harmony. The sea becomes a symbol of passion, and the beloved vast and overwhelming. The desire might I but moor tonight in thee conveys the longing for rest and union, to anchor permanently in the beloved's presence. The verb moor is particularly significant here.
এটা কি বলছে? স্ট্যাবিলিটি অ্যান্ড সিকিউরিটি আফটার আ টার্বুলেন্ট জার্নি, লাভ ইজ এনভিজন নট অ্যাজ এ ওয়ান্ডারিং বাট অ্যাজ সেফ অ্যারাইভিং ইন ডিভাইন হারবার। হ্যাঁ, আহারে একটু উল্টে গেছে যে, এটা তো শেষের ইয়া, তাই না? দেখো একটু মিস্টেক হয়ে গেছে এখানে। এটা স্ট্রেঞ্জার নামটা একটু চেঞ্জ করে ফেলেছি মনে হচ্ছে, এটা একটু আগে হবে, তাই না? ডান উইথ দ্য চার্ট, ফিউটাইল দ্য উইন্ড। কি বুঝতে পেরেছ সমস্যাটা কোন জায়গায় হয়েছে? এটাকে একটু আচ্ছা, তো এই তো মোটামুটি কিছু ধারণা পাওয়া গেছে কবিতাটা সম্পর্কে। বলো আর কি, এগুলো নিয়ে আসতে হ্যাঁ স্যার। না, বরং আমরা আরেকটা কবিতা পড়তে জি পারি। স্যার। হ্যাঁ, সেটা ভালো হবে। ছোট ছোট কবিতাগুলোই ভালো, পড়েও মজা, বোঝাও যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি এখানে একটু শেষ করলাম। তারপর নেক্সট একটা কবিতা আছে, আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন। হ্যাঁ, এটা আর এক অদ্ভুত কবিতা। আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন। ফিউনারেল কি জিনিস বলো? শেষ যাত্রা। ফিউনারেল হচ্ছে যখন কি করা হয়, মৃত্যুর পর একজনকে সমাধিস্থ করা হয় নাকি, সেই যাত্রাটাকে বলা হচ্ছে ফিউনারেল, শেষ যাত্রা। এখানে ফিউনারেল তিনি ফিল করছেন কোন জায়গায় বলো? ব্রেইনে ফিল করছেন। তাহলে এটা কেমন লাগছে না কথাটা? তা দেখি এখানে আসলে কি ধরনের সেন্স পেয়েছি আমরা, তাহলে কবিতাটা পড়ে সহজে বুঝতে পারবো। দেখো, এটা হচ্ছে হার মোস্ট পাওয়ারফুল এক্সপ্রেশন অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড ইস কনফ্রন্টেশন উইথ সাইকোলজিক্যাল কলাপস, মর্টালিটি অ্যান্ড দ্য লিমিটস অফ কনসাসনেস। এইটুকু হচ্ছে এখানে মেইন কথা। প্রথম হচ্ছে কনফ্রন্টেশন উইথ সাইকোলজিক্যাল কলাপস, মানে আমি আমার ব্রেনে ফিউনারেল বোধ করছি, তার মানে কি মনে হচ্ছে যেন আমি মারা গেছি, তাই তো, আমি শেষ, আমি আর সাইকোলজিক্যালি পারফেক্ট নেই, ইনট্যাক্ট নেই, ঠিক আছে তো, আমি শেষ এবং আমার জীবন হয়তো বা শেষ, ঠিক আছে তো, এরকম একটা বোধ আসতেছে আমাদের মাঝে। এরকমটা হয় যখন আমরা হতাশ হয়ে পড়ি, আর এই বোধটা যখন একজন করে তখন কেমন হয় বলো? তখনই মানুষ কি করে? সুইসাইড করে ফেলে না? সে তার ব্রেনে অলরেডি ডেড হয়ে যায়। হ্যাঁ, সে শুধু নিজের ফিজিক থেকে সোলটাকে বার করে দিতে পারলেই হয়ে যায়। কারণ যারা সুইসাইড করে তারা মরার আগেই মরে যায়। হ্যাঁ, এটা তার ফিউনারেলটা ব্রেনেই শুরু হয়ে যায় আর কি। তারপরে দেখো, দ্য পোয়েম রিফ্লেক্ট ডিকেনসন্স distinctive engagement with the theme of death, inner turmoil and the metaphysical boundary between life and the afterlife, যেটা অনেকটা ওই যে বিকজ আই কুড নট স্টপ ফর ডেথের মতো। টু অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েম, এটা আমাদের জানতে হবে কী করে দরকার নেই। দেখো, বায়োগ্রাফিক্যাল কনটেক্সট আমরা একটু দেখে নিই এইখানে, তাহলে আমাদের একটু বলছে, ডিকেনসন লিভড মাস অফ আ লাইফ ইন সিক্লুশন ইন অ্যামহার্স্ট, ম্যাসাচুসেটস। বাই দ্য টাইম শি রোড দিস পোয়েম, she had already withdrawn significantly from public life, communicating largely through letters and poetry, যেটা আমরা আগে জেনেছি। স্কলার্সরা বলছে often connect her reclusive lifestyle with her deep preoccupation with the inner world, the mind and the soul. অধিকাংশ ক্ষেত্রে তিনি এইগুলো নিয়ে থাকতেন। In the years surrounding 1861, Dickinson experienced profound changes, হ্যাঁ, বিশেষ করে the American Civil War had begun। খেয়াল করো তো, সালটা কত? 1861। এই সালের সাথে গুরুত্বপূর্ণ বিষয়টা কি মনে আছে? সালটা কেন গুরুত্বপূর্ণ? স্যার, আমেরিকান সিভিল ওয়ার নাকি? আব্রাহাম লিঙ্কন কি হয়েছিলেন এই সময় বলো?
আব্রাহাম 46তম লিঙ্কন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হয়েছিলেন, 16 প্রেসিডেন্ট। এবং এই 1861 থেকেই সিভিল ওয়ার শুরু হয়েছিল, আমেরিকান সিভিল ওয়ার, এবং এটা শেষ হয়েছিল 1865। তার মানে আমেরিকান যে টার্মোয়েল, পলিটিক্যাল টার্মোয়েল, সেটাও কিন্তু তাকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। Dickinson experienced profound changes. The American Civil War had begun and she was wrestling with question of faith, mortality and meaning. হ্যাঁ, যে এখানে যে যুদ্ধটা হয়েছে সেটা অদ্ভুত। যেমন আমাদের বর্তমানে এই যে ইসরায়েল ফিলিস্তিনি যে যুদ্ধটা, এটা যদি কেউ মানে রাজনৈতিক ইস্যু বাদ দিয়ে যদি কেউ সাইকোলজিক্যালি বিষয়টা ভাবে, এটা কি পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা অমানবিক যুদ্ধ কিনা বলো, বা অমানবিক একটা মানে কি আক্রমণ কিনা এটা বলো, ইসরায়েলের। জি স্যার, মানে এখানে মানে হুদাই এতগুলো মানুষকে মেরে ফেলা হচ্ছে এবং নির্দয়ভাবে আধুনিক যুগে এসে। হ্যাঁ, আমরা এগুলো শুনেছি আজ থেকে হাজার হাজার বছর আগে, হ্যাঁ, যে রাজায় রাজায় যুদ্ধ হতো, ঠিক আছে তো, সম্রাটের যুদ্ধ হয়েছে, এক রাজা হঠাৎ করে যুদ্ধ করে আরেক রাজাকে দখল করে নিয়েছে। এটা তো একটা ওয়াইল্ড নেচার ছিল মানুষের। কিন্তু আধুনিক যুগে এসে তো মানুষের তখন কাজ ছিল না, তো গায়ের শক্তি ব্যয় করার জন্যই যুদ্ধ করাতো। কিন্তু এখন তো মানুষের অনেক পারপাস হয়ে গেছে। এখন তো মানুষের মেইন পারপাস হচ্ছে টাকা আর ক্ষমতা অর্জন করা, তাই তো, খ্যাতি অর্জন করা, টাকা অর্জন করা। কিন্তু তখন ছিল রাজ্য দখল করা। কিন্তু এই যুগেও যে এটা চলে, এটা একটা অদ্ভুত একটা সিচুয়েশন। এবং মোটামুটি তো আমরা তো পড়েছিলাম না তোমার জু অফ মাল্টা বই নাই, কি যেন পড়েছিলাম আমরা, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিসে ওই যে জু শাইলককে কিভাবে বর্ণনা করা হয়েছে বলতো? এটা মানে কি, তাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? অমানবিক স্যার, সুদ খায়, আরো অনেক কিছু। হ্যাঁ, তাই সেখানে দেখানো হয়েছে। তো ওইটার সাথে এখনকার সাথে কি ইসরায়েলতে মিলে যাচ্ছে না বলতো এদের সাথে? হ্যাঁ, ওদের জন্য ওইরকমই সেই যুদ্ধবিরতির ভিতরেও হামলা করে। হ্যাঁ, যুদ্ধবিরতির ভিতরেও হামলা করতেছে। এটা কি মানুষের কাজ বলো? আবার এরা নিজেদেরকে মনে করে এরা হচ্ছে সৃষ্টিকর্তার, মানে আল্লাহর বা ঈশ্বরের নির্ধারিত মনোনীত জাতি। হ্যাঁ, মনোনীত জাতি, সিলেক্টেড নেশন, তাই তো, জাতি হিসেবে তারা মনে করে। কিন্তু আসলেই কি তারা সেইভাবে সৃষ্টিকর্তাকে রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, তো ঠিক ওই ব্যাপারগুলো। তো যাই হোক, তাই এরকম আমেরিকান সিভিল ওয়ার, তার ভিতরে বিশেষ মানে যে কনফ্লিক্ট, ইনার কনফ্লিক্ট, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট সৃষ্টি করে। ইট ওয়াজ অলসো পিরিয়ড অফ ইন্টেন্স ক্রিয়েটিভিটি ফর হার, often referred to as her white heat years, during which she composed some of her most haunting poems on death and consciousness. The poem may, এখানে ছেড়ে বলছে যে সেটাই হয়তো এখানে আমরা পাইতে পারি, যে this poem may reflect her own struggle with mental anguish, isolation and the overwhelming weight of her thoughts. এই যে funeral in my brain মানে কি, consciously she was thinking but could not get any মানে কি বল পার্টিকুলার এন্ডিং পয়েন্ট, যে আমি আসলে কী ভাবছি, কী করা উচিত। ইট ড্রামাটাইজেস অ্যান ইনওয়ার্ড এক্সপিরিয়েন্স, সাইকোলজিক্যাল ব্রেকডাউন, আ ব্রাশ উইথ ম্যাডনেস, ইভেন দ্য সোল ট্রানজিশন ফ্রম লাইফ ইন্টু ডেথ। মানে অনেক কিছু থ্রু দ্য মেটাফোর অফ আ ফিউনারেলের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি। হিস্ট্রিক্যাল কনটেক্সটে যদি আমরা এই সিভিল ওয়ারটা দেখি, সে কী ধরনের প্রভাবিত হয়েছিলেন। মিড 19th century America was a period when death was a constant presence. The Civil War 1861 to 1865 brought mass casualties and mourning into everyday life, shaping cultural attitudes towards mortality. Funerals were central social rituals, often elaborate, and the imagery of a funeral, তাহলে মানে এত মানুষ মারা যাচ্ছে যে ফিনারেল একটা কমন ইনসিডেন্ট হয়ে গেছিল। অতএব তার মাথাতেও হয়তো এরকম ফিনারেলের চিন্তা ভাবনা ঘুরতেছিল, would have resonated powerfully with Dickinson's audience. At the same time, the age was marked by religious tension. The strict Calvinist tradition of Dickinson's upbringing emphasized salvation and damnation. But Dickinson herself was skeptical of orthodox religious doctrine. তিনি একটু সন্দেহবাতিক ছিলেন। Instead, she used poetry to explore personal and unconventional spiritual experience. ধর্মে তার বিশ্বাস ছিল না, অতএব তিনি পোয়েট্রিকে ইউজ করছেন to make a connection with the inner world. The funeral in this poem can thus be read both literally and metaphorically. আমরা মেনলি মেটাফরিক্যালি পাবো। ইট রিফ্লেক্টস দ্য পাবলিক রিচুয়ালস অফ ডেথ ফ্যামিলিয়ার টু ডিকিনসনস টাইম, বাট ইন্টারনালাইজ ইন্টু দ্য প্রাইভেট সাইকোলজিক্যাল রিয়ামস অফ দ্য মাইন্ড।
তো যাই হোক, আমরা কবিতাটা পড়া শুরু করি। এখানে থিমেটিক ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে তোমরা একটু নিজেরা পড়ে নিবা। স্টাইলের ব্যাপারটা তো আমরা জানি যে কী অবস্থা। তো এখানে সেন্ট্রাল সিগনিফিকেন্স যেটা সেটা আমরা একটু দেখে নিই। বলছে দেখো, ইট ব্রিজেস সাইকোলজি, স্পিরিচুয়ালিটি অ্যান্ড মর্টালিটি, রিফ্লেক্টিং হার লাইফ লং প্রিঅকুপেশন উইথ হোয়াট লাইজ বিয়ন্ড দ্য বাউন্ডারিজ অফ রিজন অ্যান্ড লাইফ ইটসেলফ। হ্যাঁ, তাহলে তিনি এগুলো নিয়ে আলোচনা করছেন যেগুলো রিজন দিয়ে হবে না, তো লাইফ দিয়ে বিবেচনা করা যাবে না। মডার্ন ক্রিটিক্স অফেন রেড ইট অ্যাজ আ প্রোফাউন্ড মেডিটেশন অন মেন্টাল ইলনেস, দ্য লিমিটস অফ রেশনাল থট অ্যান্ড মিস্ট্রি অফ ডেথ। অনেক ক্রিটিক্স এগুলো ভাবছেন। ইন দিস ওয়ে ডিকিনসন অ্যান্টিসিপেটস মডার্ন এসেন্সিয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল লিটারেচার। ওগুলো বাদ থাকলো, ওগুলো তোমরা পড়ে নিবা। তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারতেছি যে অনেক কিছু মিলেই তিনি সাইকোলজিক্যালি অনেক বেশি টেন্সড ছিলেন হয়তো, তাই তো? এবং তিনি সেই ফিলিংটাকে, মানে অ্যাবস্ট্রাক্ট যে ফিলিংটাকে, সেটাকে একটা এক্সটার্নালাইজ করার জন্য, রিডারদেরকে বা অন্যের কাছে রিপ্রেজেন্ট করার জন্য তিনি একটা গল্প বানালেন ফিউনারেলের, যেটা হয়তোবা তার মেন্টাল থটকে মানুষের সামনে একটা কনক্রিট আইডিয়া হিসাবে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, এইটা মেনলি দেখানো হয়েছে। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখানে সেটা দেখা বলছে যে দ্য ডেথ অফ রেশনাল থট অ্যান্ড দ্য ওভারওয়েলমিং বার্ডেন অফ কনসাসনেস। ওভারওয়েলমিং বার্ডেন অফ কনসাস, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যে ওভারওয়েলমিং বার্ডেন অফ কনসাসনেস, যেটা মাঝে মাঝে আমরা ফিল করি আর কি, যে অতিমাত্রায় কনসাস হলে মানুষের মনটা, মানে মানুষের ব্রেইনটা খুব বেশি দ্রুত গরম হয়ে যায়। হ্যাঁ, এবং কেমন জানি মাথা ব্যথা শুরু করে দেয়, এবং তার কাছে তখন মনে হয় যে এটা মানে কি যেন একটা সেই মানে থেমে যায়, মানে চিন্তা ভাবনা যেন কেমন জানি থেমে যায়, মনে হয় যেন এটাই যেন শেষ দিন, এটাই যেন লাস্ট অবস্থা, এখান থেকে যেন আর মুক্তির উপায় নেই। হ্যাঁ, এইটা ওভারওয়েলমিং বার্ডেন অফ কনসাসনেস। সেন্সিটিভিটি, বুঝছো তো? সেন্সিটিভিটি কি জিনিস? অতিমাত্রায় হলো সেন্সিটিভিটি কি? সবাই লাইনে আছো না কি অবস্থা? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। দেখো, সেন্সিটিভ মানে হচ্ছে ফিলিং লায়াবল টু বি অফেন্ডেড অর হার্ট, দ্রুত, মানে খুব দ্রুত, মানে কেউ কোনো অফেন্ড করলে বা হার্ট করলে দ্রুত ফিল করার যে লায়াবিলিটি, সেটাকে বলা হচ্ছে সেন্সিটিভিটি। রেসপন্সিভনেস, যেমন আমরা মোবাইল টোবাইলে বুঝি টাচ স্ক্রিনের ব্যাপারটা, দ্রুত রেসপন্স করাটা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে কেউ তোমার বিরুদ্ধে কোনো কথা যদি হালকাও বলে তাও তোমার কষ্ট লাগবে। এরকম সেন্সিটিভ মানুষগুলো এরকমভাবে ভাবতে থাকে। হ্যাঁ, দেখো, টোটাল ল্যাক অফ কমন ডিসেন্সি অ্যান্ড সেন্সিটিভিটি আলাদা মিনিং, কিন্তু এই জায়গাটা ফিলিং এখনো কমেনি। দেখো, দ্য স্টেট অফ বিং সেন্সিটিভ, দ্য ক্যাপাসিটি অফ অ্যান অর্গানিজম অর সেন্স অর্গান টু রেসপন্ড টু স্টিমুলেশন, ইরিটেবিলিটি বিশেষ করে, দ্য কোয়ালিটি অফ বিং হাইপার সেন্সিটিভ। তো এই রাইটারের এই অবস্থাটা মনে একটু বেশি ছিল। হ্যাঁ, কারণ তিনি এমনভাবে বিষয়গুলোকে বর্ণনা করছেন যে এটাকে মানে সিম্পলি বোঝা একটু মুশকিল। আমাদেরকে ওরকম একটু সেন্সিটিভ হতে হবে, সেন্সিটিভ জায়গাগুলোকে লিঙ্ক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস একটু হঠাৎ করে মনে পড়লো, তোমাদের কেউ একজন আমাকে বলেছিল এই ফন্টগুলোর বিষয়ে। হ্যাঁ, যে একটু, আমি মনে হয় এর আগে কত তো দিয়েছি, 12তে না 10 ফন্টে দিয়েছি, আমার ঠিক খেয়াল নাই। এর আগের একটা সিলভিয়া প্ল্যাথের রাইটিংগুলো, ওটা কি মানে পড়তে অসুবিধা হচ্ছে? স্যার সবগুলোই স্যার পড়তে সমস্যা হচ্ছে না, কিন্তু ওই যে ইয়ারটা স্যার, ওই ডায়লান থমাসের যেটা, এটা ছোট হয়ে গেছে স্যার। ডিলান থমাসের কি সম্পর্ক, কি কেমন ওটা আমি দেখি তো। আমি সবগুলো বের করছি স্যার, অন্যগুলোতে সমস্যা হয়নি, এটা একটু ছোট হয়ে গেছে পার্ট সি বিশেষ করে। ওটাই স্যার আমি বলছিলাম না স্যার, এবারে লেখাগুলি ফন্টগুলো অনেক ছোট হয়েছে। না, আমি তো ভাবছি তোমরা প্রিন্ট করো, এই জন্য 10 না 11 না 12 তো দেওয়ার চেষ্টা করেছি। এটা কি তাহলে 10-এ চলে গেছে কিনা? স্যার এইটাই ছোট হয়েছে, অন্যগুলো ঠিক আছে। আচ্ছা,
না আমি তোমাদের জন্যই করেছি যে প্রিন্ট যদি করো তাহলে আবার দেখা যাচ্ছে বেশি পেজ লাগবে না, এই জন্য ছোট করে জি দিয়ে স্যার, দিলাম। পেজ বেশি লাগে, তাও স্যার একটু বড় করে দিন তো, একটু পেজ তো বিষয় না। আচ্ছা সমস্যা নেই। এই যে যেটা আছে এটাতে কি সমস্যা হবে, যেটা দেখাচ্ছি 12? না স্যার, এগুলো ঠিক জি না আছে। স্যার, আগে ছিল 14তে মোটামুটি বেশ। 14 ছিল তো স্যার, আগে 14 ছিল। হ্যাঁ এখন 12 12 তো স্যার ঠিক আছে। না এর আগেও তোমাদের থার্ড ইয়ারেও তো কিছু কিছু জিনিস 12তে দেওয়া হয়েছে, তারপর থেকে তো 12তেই দিই। 14তে আগে যেগুলো ছিল সেগুলোকে এখন সবগুলোতে 12তে করতেছি। এই এখন দেখে নিও, যেমন এই ফন্টটা হচ্ছে 14, এটা হচ্ছে 14, ঠিক আছে তো, আর এটা হচ্ছে 12। এই 12 ঠিক আছে স্যার। এটা যেমন 12, এটা হলো শুধু নামটা দিয়েছি 14, এগুলো সবই 12। ওকে, তো দেখো আমরা কবিতাটা একটু পড়া শুরু করি, তাহলে তিনি আসলে কি বলতে যাচ্ছেন। ফিনারেলে কেমন হয় সেটা আমরা আগে একটু দেখি। একটা ফিনারেলে কেমন হয় বলো তো? বিশেষ করে ক্রিশ্চিয়ান রিলিজিয়নের বা হিন্দুইজমের কি দেখছো, ফিনারেল দেখছো? জি স্যার। জি স্যার, বিশেষ করে হিন্দুইজমে জি স্যার। কেমন কেমন করে তারা নিয়ে যায়? কাঁধে করে না সেটা তো, তার সাথে কি কি আরো কি কি মানে কাস্টম পালন করা হয়? স্যার খোল করতাল থাকে, গান বাজনা করে। হ্যাঁ গান করতে করতে নিয়ে যায়, তাই না? আরেকটা কি যেন বাজাই স্যার, ঢোল বাজায় না? হ্যাঁ খোল করতাল বাজায়, খোল করতাল। হরিবল করতে করতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে এটা তো পুরানো দেখাচ্ছে, কিন্তু যখন নিয়ে যাওয়াটা, হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি তো, ফিনারেল জার্নি যদি না, এখানে ওটা দেখাচ্ছে না। বিভিন্ন এই যে যেমন এখানে যেমন নিয়ে যাচ্ছে ইয়াতে করে, তাই না, কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর এই যেমন কাঁধে করে নিয়ে যাচ্ছে, আর পিছনে দেখা যাচ্ছে একদল বাদক, তাই তো, বা গায়ক, তারা গান করতে করতে পিছন পিছন যাচ্ছে, ব্যাপারটা ঠিক এরকম। তো এই জায়গাটা যদি আমরা একটু খেয়াল করি, ওই সেন্সটাই মেনলি তুলে আনা হবে। ক্রিশ্চিয়ানিটিরও কিছু জায়গায় এরকমটা আছে। হ্যাঁ, ক্রিশ্চিয়ানিটি ভাববা যে ভারতীয় উপমহাদেশে যেখানে যেমন দেখতে পাচ্ছ, ভারতীয় উপমহাদেশের ক্রিশ্চিয়ানিটির অনেক কিছুই হিন্দুইজমের সাথে রিলেটেড, বুঝতে পেরেছ? কারণ ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসকরা বা মুসলিম বা ইসলাম ধর্মের প্রচার এসেছে 700 বা এই সময় পরবর্তী, তাই না, 7 শতক বা এর পরবর্তী। আর ক্রিশ্চিয়ানিটি এসেছে কবে বলতে পারবা? এটা হচ্ছে ওই যে তোমার পর্তুগিজরা আসলো কত সালে, লিওনার্দো ভাস্কো দা গামা কত সালের দিকে আসছিল? 1498, তাই তো, 96 এই সময়, তাই না, 98। তার মানে আমরা হচ্ছে মানে প্রায় কত 700 আর এদিকে 1400, তার মানে কত অনেক বছর পরে। তাহলে মুসলিম, তাই তো, ইসলাম আসার অনেক পরে এসেছে ক্রিশ্চিয়ানিটি, এবং ক্রিশ্চিয়ানিটির কেন্দ্রটা ছিল হচ্ছে কলকাতা ভিত্তিক, বুঝতে পেরেছ? এই জন্য দেখবা যে আমাদের কুষ্টিয়া, মেহেরপুর এইখানে ক্রিশ্চিয়ানিটির সংখ্যাটা একটু বেশি বাংলাদেশে। পরবর্তীতে প্রচার হয়ে বিভিন্ন তোমার ক্রিশ্চিয়ানিটি মেনলি 2 জায়গাতে বেশি পাওয়া যায়। বরিশাল ওদিকে হচ্ছে তোমার এলাকা ছিল, যেহেতু নৌযানে যোগাযোগ ব্যবস্থা সহজ ছিল, আর এদিকে সড়ক ব্যবস্থায় কলকাতা ভিত্তিক। বাকি যেগুলো হয়েছে পরবর্তীতে হয়তো বিভিন্ন উপজাতি বা অন্যান্য বিষয়গুলোর মধ্যে। তো দেখা যাচ্ছে যে মনে করো একজন হিন্দু ধর্মীয় মানুষ যখন ক্রিশ্চিয়ানিটিতে ট্রান্সফার হচ্ছে বা কনভার্টেড হচ্ছে, তখন কি সাথে সাথে তার ভিতরে সব কিছু কি চেঞ্জ হয়ে যাবে বলো তো? সব কিছু কি হ্যাঁ, দেখা যাচ্ছে হিন্দুইজমের কিছু কালচার ওই ক্রিশ্চিয়ানিটির ভিতরে ঢুকে গেছে। বিশেষ করে কয়েকটা বিষয়, যেমন বিবাহের সময় সিঁদুর ইউজ করা হয় আমাদের ক্রিশ্চিয়ানিটিতে অনেক জায়গাতে, বুঝতে পেরেছ? সিঁদুর ইউজ করে, কিন্তু সিঁদুরটাকে ক্রিশ্চিয়ানিটির সাথে রিলেটেড বলো তো? এটা কিন্তু খ্রিস্টান ধর্মের কোনো কালচারের মধ্যে নাই। ইউরোপিয়ান তো সিঁদুর চিনেই না, এটা হিন্দুইজম থেকে আসা। এমনকি বিয়ের সময় যে শাড়ি পরা, তাই তো,
বা হচ্ছে চার্চে, অনেক ক্ষেত্রে দেখবো অনেক চার্চে কীর্তন গান করা হয়। কীর্তন গান কিন্তু আসলে খ্রিস্টিয়ানিটির না, খ্রিস্টানের সাথে যায় হচ্ছে কোরাস, ঠিক আছে? তো কোরাস গান যায়, যেগুলো চার্চ বিভিন্ন তোমরা সিনেমা টিনেমা দেখলে দেখবা যে ওরা ওই একসাথে গলা মিলিয়ে গাচ্ছে। যদিও কোরাসটা এসেছে ওই গ্রিক মিথোলজির ওই সব কাহিনী থেকে, কিন্তু প্রত্যেকটা ধর্মের একটা বিবর্তন, ঠিক আছে? বিবর্তনে কিন্তু কালচার যুক্ত হয়ে যায়। হ্যাঁ, তো এই জায়গাগুলো যেমন হচ্ছে আমাদের দেশে যে কোনো ধর্মেরই সভা সমিতি হোক তবারক সিস্টেম আছে কিনা বলো তো? তবারক বুঝো তো তোমরা নাকি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। হ্যাঁ, কোনো মাহফিল হলে বা কোনো সভা সমিতি হলে কি হয়, একটু মিষ্টি দেওয়া হয় বা খাবার দেওয়া হয়। এটা আমাদের ধর্মেও দেওয়া হয়, এটা হিন্দু ধর্মেও দেওয়া হয়। এটা অন্য দেশের কালচারে কেমন তা জানি না, কিন্তু এটা আমাদের দেশের কাজ। এটা হিন্দুইজম থেকে আসা একটা কালচার, যেটা সব ধর্মের ভিতরে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে দেখো ফিনারেল সিস্টেমটা দেখতেছো, এখানে নিয়ে যাচ্ছে একজন মানুষকে, সবাই লাইন দিয়ে যাচ্ছে তো নাকি, আর পিছনে একদল লোক হয়তো ড্রাম বাজাতে বাজাতে বা গান করতে করতে যাচ্ছে। দেখবা যে ক্রিশ্চিয়ানিটিতে জাস্ট তারা হয়তো কোরাস গাইতে গাইতে যায়, বাজনা টাজনা কিন্তু খুব একটা বাজানো সিস্টেম নাই। আছে বলো তো? দেখছো কখনো কোনো যদি ইংলিশ সিনেমা টিনেমা দেখে থাকো এরকম? দেখবো, পাবা না। কিন্তু আমাদের দেশে এই সিস্টেমটা আবার আছে, একজন মারা গেলে ওই রকম কীর্তন গাইতে গাইতে নিয়ে যায়। হ্যাঁ, তো একটু ইমেজগুলো দেখাচ্ছি যাতে আমাদের কবিতাগুলো পড়তে পড়তে ইমেজগুলো যেন মাথায় ঘুরে। হ্যাঁ, বিশেষ করে এইটা একটু খেয়াল রাখবা। তো আমরা পড়ি, দেখো বলছে আই ফেল্ট আ ফিউনারেল ইন মাই ব্রেইন, ঠিক আছে? তো আমি এখন আমার ব্রেইনে, মানে ফেল্ট পাস্ট টেন্স ইউজ করতেছে, কেমন জানি ফিউনারেল বোধ করছিলাম, মনে হচ্ছিল যেন, অ্যান্ড মোর্নার্স টু অ্যান্ড ফ্রো। এবং ফিউনারেলে কারা থাকে, যারা যায় তাদেরকে কি বলা হয় বলো? যারা শোক করে, মানে যে শোক পালন করে। তো মোনার্সরা টু অ্যান্ড ফ্রো কিপ ট্রেডিং মানে কি, ওই যে পায়ে মারিয়ে যাওয়া, তাই তো পদযাত্রাকে বলছে, তারা যাচ্ছে এদিক ওদিক যাওয়া আসা করতেছে। হ্যাঁ, মোর্নার্স টু অ্যান্ড ফ্রো কেপ ট্রেডিং টিল ইট সিমড দ্যাট সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু। তাহলে ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছে যে আমার মাথায় ফিউনারাল শুরু হয়ে গেছে, সব কিছু কেমন যেন থেমে গেছে, ঠিক আছে তো? এবং চারিপাশে মোর্নার্সরা যেন আসা যাওয়া করতেছে। এটা ততক্ষণ পর্যন্ত চললো যতক্ষণ না পর্যন্ত আমার কাছে মনে হলো যে সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, মানে এটা চললো ততক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত মনে হচ্ছে কি আমার সেন্সটা পুরো কেমন হয়ে গেছে, ব্রেক হয়ে গেছে নাকি? হ্যাঁ, ব্রেকিং থ্রু মানে আমার সেন্স কাজ করছে না, সেন্স থেমে গেছে, সেন্সে আমি স্বাভাবিকতা ফিল করছি না, আর জাগতিক কোনো চিন্তা ভাবনা হচ্ছে না, মনে হচ্ছে যেন আমি শেষ, আমার ব্রেইন যেন মারা গেছে, আমার আর চিন্তা করার কোনো সুযোগ নেই, শুধু চারিপাশে মোর্নার্স আর মোর্নার্স। মানে ব্যাপারটা এরকম যে তিনি সাইকোলজিক্যালি নিজেকে ডেড ফিল করছেন। ফিল করলে কেমন হয়, তিনি হয়তো নিজেকেই ফিল করতেছেন যে আমি মারা গেছি, আমার চারপাশে মানুষ আসা যাওয়া করতেছে, এরকম একটা বিষয়। অ্যান্ড হোয়েন দে ওয়ার সিটেড, কারা সিটেড হলো বলো? কাদেরকে? মোর্নার্সরা নাকি? হ্যাঁ, অ্যান্ড হোয়েন দে অল ওয়ার সিটেড আর সার্ভিস, সবাই তো বসে যাবে, তাই না? সবাই বসবে, যেমন এই জায়গায় তোমরা যদি একটু খেয়াল করো, কোথায় যেন দেখলাম সবাই বসে গেছে আর পড়ানো হচ্ছে। স্যার নাম যারা মারা যায় বাড়িতে থাকতে এসে তার চারপাশে সবাই বসে কীর্তন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখো এখানে মনে করো তাকে দেখানো হয়েছে আর সবাই তার পাশে বসে গেছে, হ্যাঁ, বা দাঁড়িয়ে আছে, যেটাই হোক, আমরা দাঁড়ানোই দেখতেছি। এই যে দেখো বসে গেছে, হ্যাঁ, ফিনারেল প্রোগ্রাম চলছে। আচ্ছা, তারপরে এই যে দেখো সবাই বসে আছে, এই যে বসে আছে মানুষ, দাঁড়ায় আছে মানুষ, বসে আছে মানুষ, স্থির হয়ে গেছে মানুষ, এদিক ওদিক তারা এতক্ষণ যাতায়াত করতেছিল, এখন সবাই স্থির হয়ে বসে গেছে। তাই বলছে হোয়েন দে অল ওয়ার সিটেড আর সার্ভিস, একটা সার্ভিস শুরু হলো। হ্যাঁ, জানো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখন যে মারা গেছে তার জন্য কথা বলা হবে। লাইক আ ড্রাম কেপ্ট বিটিং অ্যান্ড বিটিং। হ্যাঁ, এবং আমার ব্রেনের ভিতরে ড্রামের মতো যেন কেউ ড্রাম বাজাচ্ছে, এরকম কিছু যেন বিট হচ্ছে, আমি ফিল করতেছি। টিল আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম,
এটা ততক্ষণ বন্ধ চললো যতক্ষণ না আমার কাছে মনে হচ্ছে আমার মন বা সব কিছু কেমন যেন অবশ হয়ে যাচ্ছে। তাই তো অবশ হওয়ার আগ পর্যন্ত মনে হচ্ছে যেন আমি ফিল করতেছি যে চারিপাশে ড্রাম বাজতেছে, হ্যাঁ, ধর্মীয় যে প্রোগ্রামগুলো করা হয়, সার্ভিস করা হয়, তাই তো একজন মানুষকে কবর দেওয়ার আগে বা বাসা থেকে নিয়ে যাওয়ার আগে প্রার্থনা করা থেকে শুরু করে যে সকল সার্ভিসগুলো করা হয় সেগুলো যেন করা হচ্ছে, আর সবাই বসে গেছে, চুপচাপ হয়ে গেছে। এতক্ষণ সবাই ট্রেডিং করছিল, হ্যাঁ, এদিক ওদিক যাতায়াত করছিল, আসা যাওয়া করছিল, এখন সবাই চুপ করে বসে আছে, সার্ভিস চলছে, আর ড্রামের মতো করে কিছু যেন আমার ব্রেনের ভিতরে বিট করছে। হ্যাঁ, দেখো, কেপ্ট বিটিং বিটিং টিল আই থট মাই মাইন্ড ওয়াজ গোয়িং নাম অ্যান্ড দেন আই হার্ড। তারপরে কি, সার্ভিস শেষ, হঠাৎ করে কেমন হলো, দেন আই হার্ড দেম লিফট আ বক্স। হঠাৎ করে আমি দেখলাম, মনে হলো কি যেন সবাই মিলে বক্সটা তুললো। কিসের বক্স বলো? স্যার কফি নেট। দেন আই হার্ড দেম লিফট আ বক্স অ্যান্ড ক্রিক অ্যাক্রস মাই সোল উইথ দোজ সাম বুটস অফ লিড এগেইন দেন স্পেস বিগ্যান টু টোল। হ্যাঁ, তাহলে আমি শুনতে পেলাম কি, যে আমাকে যেন, মানে কি, হঠাৎ করে শুনলাম যে আমার ব্রেন দিয়ে আমি অনুভব করছি যে বক্সটা বা কফিনটা তোলা হলো, অ্যান্ড ক্রিক অ্যাক্রস মাই সোল। এবং দেখবা যে কিছু কিছু সিনেমা নাটকে হয় না, যে সোলটা কেমন জানি বের হয়ে যায়, হ্যাঁ, সোল থেকে বডিটা আলাদা হয়ে যায়, হ্যাঁ, তো এরকম আর কি, ক্রিক অ্যাক্রস মাই সোল, যেন বক্সটা সহ আমার বডিটাকে নিয়ে চল। দেখো এখানে কিন্তু এবার তিনি মাই শুরু করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এই মৃত্যুটা কার কার কল্পনা করছেন উনি, বলো? পোয়েটের নিজের স্যার। নিজের। অ্যাক্রস মাই সোল উইথ দোজ সেম বুটস অফ লিড, ওই বুটস, তাই তো, যারা এতক্ষণ আসা যাওয়া করছিল, সেই লিড করছে আমাকে। এগেইন দেন স্পেস বিগ্যান টু টোল। তো হঠাৎ করে আমার সোলটা আলাদা হয়ে গেল, ঠিক ওইটা, বিকজ আই কুড নট স্টপ ফর ডেথের মতো করে ভাবো। তারপরে একসময় স্পেস, স্পেস মানে কি, শূন্যতা না, সব কিছু বিগ্যান টু টোল, চলতে শুরু করলো। হ্যাঁ, এগেইন, হ্যাঁ, উইথ দোজ সেম বুট অফ লিড এগেইন বিগ্যান টু টোল। তারপরে কি কি হলো, আমাকে মন করে নিয়ে যাচ্ছে ঠিক ওই রকম ক্যারিয়াজের মতো, কি দাঁড়াও, অ্যাডস অল দ্য হেভেন ওয়ার আ বেল। বেল বাজায় না যখন নিয়ে যায়, হ্যাঁ, যখন দেখবে সামনে একজন পুরোহিত যায়, তখন দেখবে এক ধরনের ঘন্টা বাজতে বাজতে যায়। এটা হিন্দু ধর্মীয় কালচারে ওটা আছে না, যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে দেখবা যে একজন ওই ছোট্ট একটা হাত ঘন্টা মতো এটা বাজাতে বাজাতে যাচ্ছে। তো ওই বেলটার কাজ করছে যেন হেভেন এখানে। হ্যাঁ, তাই বলছে অ্যাজ অল দ্য হেভেন্স ওয়ার আ বেল অ্যান্ড বিং বাট অ্যান এয়ার। হ্যাঁ, তাহলে কি, আমি তো অলরেডি মারা গেছি, তাহলে পুরো আমার সত্তাটাকে মনে হচ্ছে যেন আমি শুধু কান, মানে কি, আমি শুধু শুনতেই পাচ্ছি, আমি তো, আমার কি কোনো বডি আছে? মনে করো আমার আত্মা যদি শুধু শুনতে পাচ্ছে, মানে কি, আমার পুরো বিংটাই যেন কি, দেখো, অ্যান্ড বিং বাট অ্যান ইয়ার অ্যান্ড আই অ্যান্ড সাইলেন্স সাম স্ট্রেঞ্জ রেস। এবং তারপরে শুরু হলো একটা রেস, সেই বিকজ আই কুড নট স্টপ ফর ডেথের মতো। হ্যাঁ, তাহলে আমি যখন আমার আত্মাটা বের হয়ে গেল, তখন শুধু আমি আছি, আর চারিপাশে কি আছে বলো? নীরবতা, হ্যাঁ, সাইলেন্স। এবং যেন আমাদের মধ্যে একটা স্ট্রেঞ্জ রেস শুরু হলো, রেক্ট সলিটারি হেয়ার, চারিদিকে শূন্যতা, চারিদিকে নির্জনতা, আর কিছু তো নেই। রেক্ট মানে কি, ধ্বংসযজ্ঞ হয়ে যেমন সব কিছু শূন্য হয়ে যায়, ঠিক ওজিমান্ডিয়াস ওই কবিতার কথা মনে আছে? ওজিমান্ডিয়াস, যেখানে এক সময় বিশাল রাজ্য ছিল, সেখানে আজ রেক্ট, শূন্যতা, সলিটারিনেস। তো এরকম হঠাৎ করে আমার কাছে মনে হলো চারিদিকে নীরবতা আর চারিদিকে শূন্যতা আর শূন্যতা, এইভাবে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যান্ড দেন আ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক। ঠিক আছে তো, তাহলে এতক্ষণ ধরে আমি কিসে ছিলাম বলো? এতক্ষণ ধরে আমি আমার ব্রেনে ফিউনারের কথা ভাবছিলাম, কিন্তু হঠাৎ করে দেন আ প্ল্যাঙ্ক ইন রিজন ব্রোক, কিন্তু হঠাৎ করে আমি সজ্ঞায় ফিরে আসলাম। রিজন মানে কি, যুক্তি বা স্বাভাবিক চিন্তা ভাবনায় ফিরে আসা। তখন মনে হলো যে ওই রিজনের প্ল্যাঙ্কটা যেন ভেঙে গেল, অ্যান্ড আই ড্রপ ডাউন অ্যান্ড ডাউন। হ্যাঁ, এবং তাহলে কি, আমি কল্পনায় কিন্তু অনেক দূর চলে গেছিলাম, মনে হয় হয়তো আকাশে উঠে গেছিলাম কল্পনায়, যেখানে শুধু শূন্যতা আর শূন্যতা দেখছিলাম, কারণ আমার স্পিরিটটা আমার বডি থেকে আলাদা হয়ে গেছে।
ঠিক আছে তো, এবং আমি শূন্যতায় অনেক দূর চলে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আমি যখন আবার ভাবতে শুরু করলাম, আমার ভিতরে যখন আবার রিজনটা ফিরে আসলো, তখন যেন হঠাৎ করে আমি আবার ড্রপড হয়ে গেলাম। তো ড্রপ ডাউন অ্যান্ড হিট আ ওয়ার্ল্ড। এবং হঠাৎ করে আমি পড়ে গেলাম কোথায় বলো? কোথায় পড়ে গেলাম? পৃথিবীতে ফিরে আসলাম। পৃথিবীতে। তাহলে এতক্ষণ আমি কল্পনায় অনেক দূর চলে গেছিলাম, আবার পৃথিবীতে ফিরে আসলাম। এবং যখন পড়ছিলাম অ্যান্ড ড্রপ করছিলাম অ্যাট এভরি প্লাং, ঠিক আছে তো, অ্যান্ড ফিনিশড নোয়িং দেন, এখানেই মোটামুটি শেষ। ঠিক আছে তো, অ্যাট এভরি প্লাং মানে কি? প্রত্যেকটা পদক্ষেপে, যখন আমি কেউ যেন পড়ে যায়, মানে উপর থেকে যদি কেউ পড়ে যায়, এই পড়ে যাওয়াটাকে বলা হচ্ছে কি বলো? প্লাং মানে পানির ভিতর নিমজ্জিত হওয়া বোঝায়, কিন্তু এখানে প্লাং মানে কি বলো? আকাশ থেকে পতনের যে অবস্থা, দেখো এই যে দেখো পানির ভিতরে লাফ দিচ্ছে, হ্যাঁ। জাম্প অর ডাইভ, পুশ অর থ্রাস্ট কুইকলি, অ্যান অ্যাক্ট অফ জাম্পিং অর ডাইভিং ইনটু ওয়াটার। এখানে ওয়াটার থেকে হয়তো ওটাকে বোঝাচ্ছে যে অ্যাট এভরি প্লাং অ্যান্ড ফিনিশড নোয়িং দেন, মানে দেন দিয়ে লাইন কি শেষ, তাই তো? এখানে শেষ তো কবিতাটা? তোমাদের কি হ্যাঁ বই আছে? সবার কাছে কি বই আছে এই কবিতার? জি স্যার। আচ্ছা, তো আমি তোমাদের একটু 5 মিনিট সময় নিচ্ছি, তোমরা একটু বই বার করো। বই বার করে কবিতার আছে প্যারাফ্রেজ বা হচ্ছে কি যেন ডেভেলপমেন্ট অফ থট বা জাতীয় কিছু আছে তোমাদের বইয়ে? বইটা তোমার কাছে নাই হাতে? আছে? নাই তো, এরকমের অপশনটা তো দেখতে পাচ্ছি না। এরকম কিছু নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমি তোমরা একটু অপেক্ষা করো, দাঁড়াও, এটা দিয়ে যাচ্ছে, তোমরা একটু পড়তে থাকো। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা একটু পড়ো। হ্যাঁ, এইটুকু আপাতত পড়ো, আমি একটু আসছি। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো দেখো এখানে আমরা যে কবিতাটা পড়লাম তার বিশেষ ব্যাপারটা কি, আসলে কি বোঝাতে যাচ্ছে সেটা আসলে ফিল করতে হবে আমাদেরকে, যে আসলে এখানে কবির অবস্থানটা কেমন, বা যে স্পিকার বা যিনি রাইটার তিনি কোন অবস্থায় আসলে লিখেছেন। এখানে মেনলি যখন সাইকোলজিক্যাল ব্রেকডাউন হয়, তাই তো, মেন্টালি যখন আমরা ডিপ্রেস থাকি, তখনই এই ধরনের কবিতা লেখা সম্ভব। তার যে দুটা কবিতা পড়লাম, এই দুটা কবিতা পড়েও আমরা মোটামুটি কবির মেন্টাল অবস্থাটা বুঝতে পারতেছি। তিনি কি সেই আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো খুব উচ্ছ্বসিত বোধ করছেন বলো তো? না স্যার। সাইকোলজিক্যালি হি ওয়াজ ফিলিং ডেড। হ্যাঁ, যেন আর কিছু তার ভালো লাগছে না, কিছুই মনে পড়ছে না, আর কিছুই মনে করতে যাচ্ছে না। ব্যাপারটা এরকম, আমরাও এরকম মাঝে মাঝে হয়তো বা ফিল করি যে ব্রেইনটা খুব মানে গরম হয়ে যায়, মনে হয় আমাদের চিন্তা করার ক্ষমতা শেষ হয়ে গেছে। এরকম কিছু একটা সিচুয়েশনকে মেলে নির্দেশ করা হয়েছে। এবং বিভিন্নভাবে তিনি মানে যতক্ষণ না পর্যন্ত আমরা যুক্তি দিয়ে আমরা আমাদেরকে বুঝতেছি, ততক্ষণ পর্যন্ত মনে হয় এরকম ফিলিংটা আমাদের থাকে, যেটা আমরা লাস্টের দিকে পাবো। তো দেখি, আমরা যদি একটু দেখি, বলছে দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্টার্টলিং অ্যাসারশন আই ফেল্ট আ ফিনার, না ইমিডিয়েটলি স্টেটিং দ্য রিডার উইদিন দ্য স্পিকারস কনসাসনেস, টেকিং, তাই তো, আমাদের নিয়ে যাচ্ছে ওখানে। দ্য ফিনারেল ইজ নট এক্সটার্নাল বাট ইন্টারনাল, হ্যাঁ, সিগনালিং আ প্রসেস অফ মেন্টাল ডিসইন্টিগ্রেশন। The mourners who trade to and fro symbolize oppressive thought and emotion moving heavily within the brain, হ্যাঁ, যে আমাদের ব্রেনের ভিতরে মোর্নার্সটা যেন আসা যাওয়া করতেছে, তার মানে কি আমাদের ব্রেইনটার ভিতরে এমন একটা অপ্রেসিভ ফিলিং আসতেছে যেন ওইটা আমাদের ব্রেনটাকে স্থির থাকতে দিচ্ছে না, আমাদের চিন্তাভাবনাকে স্থির থাকতে দিচ্ছে না। দেয়ার মোনোটোনাস ট্রিডিং বিল্ডস আ সেন্স অফ আনবিয়ারেবল ওয়েট আনটিল সেন্স ওয়াজ ব্রেকিং থ্রু, হ্যাঁ, যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যুক্তিতে ফিরে আসছি, হ্যাঁ, রেশনাল থট যতক্ষণ না পর্যন্ত আমাদের
মাথায় আসতেছে। ওই রিজন মানে কি, আমরা যখন রেগে যাই কারো প্রতি, হ্যাঁ, ওইটা না বোঝানো পর্যন্ত, মানে যা না যুক্তি দিয়ে বোঝানো পর্যন্ত আমাদের ব্রেন কিন্তু শান্ত হয় না। ঠিক ওইরকম একটা ব্যাপারকে বোঝানো হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে তিনি হয়তো ডিপ্রেসড হয়েছেন, ওই বিষয়টাকে যুক্তি দিয়ে ভাবার আগ পর্যন্ত আমার মাথায় ওইরকমই হচ্ছে। কিন্তু যখন ওই যুক্তি চলে আসলো, যখন সেন্সে আমি ফিরে গেলাম, তখনই একমাত্র ওই ধরনের অপ্রেসিভ থটগুলোকে কি দূরীভূত করা সম্ভব। এখানে ঠিক ওইটাই বোঝানো হয়েছে। দেখো, ইন দ্য সেকেন্ড স্টেঞ্জা দ্য রিচুয়াল কন্টিনিউস উইথ দ্য মোর্নার সিটেড, হ্যাঁ, আ সার্ভিস লাইক আ ড্রাম কেপ্ট বিটিং অ্যান্ড বিটিং। এটা দ্য কম্পারিজন ইজ টু আ ড্রাম, এমফাসাইজ দ্য রিলেন্টলেস রিদম অ্যান্ড ইকোয়িং পালস অফ দ্য বডি অর দ্য পাউন্ডিং অফ দ্য ডিস্টার্ব কনসাসনেস। আমাদের বিটিং হয় না, যে আমরা যখন হার্ট বিটের কথা ভাবি, ব্রেনের দুই পাশে যদি মাথায় হাত দিয়ে ধরি, তাহলে দেখবো যে এক ধরনের ওই আমাদের হার্টের সাথে তার বিটটা চলছে। তো ওরকম ব্রেনেও যেন ওরকম বিটিং একটা প্রভাব, ইনফ্লুয়েন্স যেন সে ফিল করছে। দিস অডিটরি ইমেজারি ক্রিয়েটস অ্যান অ্যাটমসফিয়ার অফ সাফোকেটিং ইনএভিটেবিলিটি। দিস স্টেঞ্জা এন্ডস উইথ দ্য স্পিকার মাইন্ড গোয়িং নাম, মানে এমনভাবে তার মানে ডিপ্রেশনটা হতে হতে একসময় কেমন সব কিছু অবসন্ন হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর মানে কি, যে তার রিজনটা যেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সে যেন আর বাঁচবে না, মানে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ এরকমটা মনে হয় ফিল করে। হ্যাঁ, তো এরকম ফিলিংটা যেন তিনি এখনই ফিল করছেন। দ্য থার্ড স্টেঞ্জা এসকালেটস দ্য ইভেজারি বাই ইন্ট্রোডিউসিং দ্য কফিন। হ্যাঁ, কারণ কি, এখানে একটা বক্সের কথা বলা হয়েছে না, দ্য বক্স রিপ্রেজেন্ট বোথ ফিজিক্যাল ডেথ অ্যান্ড দ্য ফিগারেটিভ বেরিয়াল অফ রিজন। দ্য বুটস অফ লিড ইভোক ক্রাশিং হেভিনেস, সাজেস্টিং দ্য স্পিকার সোল ইজ বিং ওয়েড ডাউন বাই ডিসপেয়ার অর ম্যাডনেস। অ্যাট দিস পয়েন্ট দ্য প্রাইভেট কলাপস এক্সপ্যান্ডস আউটওয়ার্ড। হ্যাঁ, মানে কি হয়েছে, দেন স্পেস বিগ্যান টু টোল, হঠাৎ করে, হ্যাঁ, যেন সব কিছু শুরু হয়ে গেল, যাত্রা শুরু হয়ে গেল, এরকম আর কি। দ্য টোলিং অফ স্পেস ইভোকস আ কসমিক ফিনারেল বেল ট্রান্সফর্মিং দ্য ইন্টারনাল এক্সপিরিয়েন্স ইন্টু সামথিং ইউনিভার্সাল। মানে এখানে তিনি মানে কমন একটা সিচুয়েশনের মতো একটা অবস্থান তৈরি করালেন। দিস কসমিক রেজোনেন্স ইজ ডেভেলপড ফার্দার ইন দ্য ফোর্থ স্টেঞ্জা, যেখানে দেখানো হচ্ছে হেভেন বেল হিসেবে কাজ করছে না, আর পুরো আমার সত্তাটা যেন একটা ইয়ার হিসেবে কাজ করছে। হিয়ার দ্য স্পিকারস এন্টার এক্সিস্টেন্স ইজ রিডিউস টু প্যাশন, দেখো, প্যাসিভ রিসেপশন অফ সাউন্ড, মানে যেন আর তার বডি নেই, শুধু কান আছে। ওভারওয়েলড বাই দ্য ডিফিনিং টোল অফ দ্য ইউনিভার্স। শি ইজ নো লঙ্গার অ্যান অ্যাক্টিভ সাবজেক্ট বাট অ্যান ইয়ার কনজিউমড বাই সেন্সেশন, যেন আমার বডি নেই, আমার রক্ত মাংসের শরীর নেই, শুধু আমার কানটুকুই যেন জেগে আছে। দ্য স্টেঞ্জা কন্টিনিউস এভাবেই যে অ্যান্ড আই অ্যান্ড সাইলেন্স সাম স্টেঞ্জ রেক্ট সলিটেরিয়ান হেয়ার, মানে দ্য সেলফ বিকামস অ্যালাইড উইথ সাইলেন্স, যেন আমি এবং সাইলেন্স এক হয়ে গেলাম, এক হয়ে গিয়ে যেন আমাদের এক্সিস্টেন্সটাকে শুরু করেছি, চারিদিকে শুধু শূন্যতা আর শূন্যতা, এক্সিস্টিং অ্যাজ পার্ট অফ স্ট্রেঞ্জ এলিয়েন রেস বিয়ন্ড হিউম্যান এক্সপিরিয়েন্স। দ্য সেন্স আইসোলেশন ইজ টোটাল অ্যাজ দো দ্য স্পিকার হ্যাজ বিন কাস্ট ইন্টু আ মেটাফিজিক্যাল ভয়েড, শূন্যতার ভিতরে তাকে যেন ফেলা হয়েছে। দ্য ফাইনাল স্টেঞ্জা ব্রিং দ্য পয়েম টু ইটস ক্লাইম্যাক্স। এখানে কি, যে রিজনটা, প্ল্যাঙ্ক অফ রিজন হঠাৎ করে ব্রোক হলো, মানে কি, আমার ভিতরে একটা সংজ্ঞা ফিরে আসলো। তারপরে দেখো, ইজ ওয়ান অফ দ্য ডিকেটিং বলছে, রিজন ইজ ডেপিক্টেড অ্যাজ আ ফ্রেজাইল প্ল্যাঙ্ক সাডেনলি গিভিং ওয়ে বিনিথ দ্য স্পিকার। হঠাৎ করে সে ভাবতে শুরু করলো, এবং তখনই মনে যেন সে পড়ে যাচ্ছে। হ্যাঁ, শি ফলস এন্ডলেসলি, এবং ইজ প্ল্যাঙ্ক স্ট্রাইকিং আ নিউ ওয়ার্ল্ড অ্যাজ দো পাসিং থ্রু সাকসেসিভ লেয়ার্স অফ কনসাসনেস, মানে একটার পর একটা সচেতন বোধ যেন তার ফিরে আসছে, আর এই প্রত্যেকটা ধাপ বা প্ল্যাঙ্কে তার মনে হচ্ছে কি এক একটা ওয়ার্ল্ডকে যেন সে টাচ করছে। দ্য ক্লোজিং লাইন অ্যান্ড ফিনিশড নোয়িং, শেষ পর্যন্ত আমি বুঝলাম, মানে এরকম যে আমার সংজ্ঞাটাই আমি বুঝলাম যে আমার এটা কেন হয়েছে, কি হয়েছে, বা এরকম একটা উত্তর যেন সে পেয়ে গেছে। এন্ডস এব্রাপ্টলি উইথ আ ড্যাশ লিভিং দ্য পয়েম সাসপেন্ডেড। দিস ব্রোকেন এন্ডিং মিরর্স দ্য কলাপস অফ রিজন অ্যান্ড দ্য ইনএবিলিটি অফ ল্যাঙ্গুয়েজ টু ক্যাপচার হোয়াট লাইজ বিহাইন্ড। অ্যান্ড দেন বলে শেষ করছে, মানে আর কিছু বলার নাই, এখানে শেষ। ইটস দ্য ফিনিশড নোয়িং, মানে আমি এতক্ষণ ধরে ব্রেনের মাধ্যমে যা ফিল করছিলাম, রিজনে আসার কারণে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার মতো, ঠিক আছে। আমরা স্বপ্নে মনে করে একটা জিনিস দেখতেছি, কিন্তু যখন আমি আবার জেগে উঠতেছি, তখন কি স্বপ্ন আর দেখা যাবে? বলো, স্বপ্ন কি আর হবে? ঠিক রিজনে আসার সাথে সাথে আমার জানা শেষ। হ্যাঁ, ফিনিশড নোয়িং। ওভারঅল দ্য পয়েম ড্রামাটাইজ দ্য টেরিফাইং ডিসলিউশন অফ দ্য মাইন্ড, ব্লেন্ডিং সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল অ্যান্ড কসমিক ইমেজারি। Dickinson presents madness and death not as an external events but an inner experience. দেখো, চার্টিং দ্য জার্নি ফ্রম অপ্রেসিভ থট টু দ্য ব্রেকিং অফ রিজন ইটসেলফ, যে অনেক সময় আমরা চিন্তাগতভাবে যতক্ষণ না পর্যন্ত একটা যুক্তিতে আমরা পৌঁছাই, ততক্ষণ পর্যন্ত যখন আমরা ডিপ্রেসড হই,
বা ডিসঅ্যাপয়েন্টেড হই, তখন ওই ডিসঅ্যাপয়েন্টমেন্ট এবং ডিপ্রেশন আমাদেরকে ওইরকম একটা মৃত্যুর অবস্থায় রেখে দেয়। মনে হয় যেন আমরা আর কিছু ভাবতে পারছি না, কোনো কিছু করতে পারছি না, যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই রিজনটা আসে যে না, আই অ্যাম অ্যালাইভ অ্যান্ড আই হ্যাভ টু লিভ। ঠিক আছে তো, নাথিং দেয়ার ইজ হু ক্যান এন্ড অর কমপ্লিট অর ফিনিশ মি, তাই তো, আমাকে ফিনিশ করতে পারবে না। ততক্ষণ ওই যুক্তির আগ পর্যন্ত আমাকে এইভাবেই হয়তো একটা জায়গাতে স্ট্যাটিক করে রাখে, হ্যাঁ, একদম স্থির করে রাখে চিন্তা আপনাকে, তখন মনে হয় যেন আমি সাইকোলজিক্যালি আই এম ডেড। তাই ইট ইজ আ মাস্টারপিস অফ মেটাফোর দ্যাট ক্যাপচার্স দ্য ফ্রেজিলিটি অফ হিউম্যান কনসাসনেস অ্যান্ড দ্য মিস্ট্রি অফ হোয়াট লাইজ বিয়ন্ড নোয়িং। হ্যাঁ, যে অনেক কিছুই আছে যে এখন আমার কাছে মনে হচ্ছে এটাই সব কিছু। হ্যাঁ, আমাকে কেউ অপমান করেছে, আমার সাথে কেউ চিটিং করেছে, ওই মুহূর্তে মনে হয় আমার আর কিচ্ছু করে না, আমি শেষ। কিন্তু যখন আস্তে আস্তে আবার বুঝতে শুরু করি, তখন আবার স্বাভাবিক অবস্থানে চলে আসি যখন, তখন ওই জায়গাটা আবার নতুনভাবে আমাদের কাছে ধরা দেয়, ফিনিশড নোয়িং। হ্যাঁ, আমরা যখন জানি যে আমাদের এইভাবে থেকে কোনো লাভ নাই, আমাদেরকে পুনরায় আমাদের জাগতিক চিন্তাভাবনার সাথে মিশে আমাদেরকে আবার আমাদের জাগতিক জার্নি শুরু করতে হবে, তখন ওটা আবার শেষ হয়ে যায়। এরকম প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের কি এক ধরনের ডিপ্রেশন চলে আসে, হ্যাঁ, হতাশা চলে আসে, যেগুলো আমাদেরকে এভাবেই আমাদের চিন্তা ভাবনা থেকে কিছুক্ষণের জন্য হলেও অবশ করে রাখে, হ্যাঁ, ওই যে দূরীভূত করে রাখে। সেই জায়গাটা এখানে তিনি ওইভাবে বোঝাতে চেয়েছেন। কি কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জি স্যার। একটু পড়বা। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে দুটা পড়লাম। আগামী দিন আর কোনটা আছে বাদ? আরেকটা আছে, সেটা হচ্ছে টেস্ট আর লিকুয়ার। এরকমই কল্পনায় তিনি মনে হয় যেন লিকুয়ার টেস্ট করেছেন। মানে কি লিকুয়ার মানে কি? ওয়াইন স্যার, ওয়াইন, তাই তো? হ্যাঁ, যে মনে হচ্ছে যেন আমি যেন ওয়াইন পান করেছি, মাতাল হয়ে যাচ্ছি। দেখো সবগুলো কবিতায় তার এরকম, হ্যাঁ, এক ধরনের মানে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট আইডিয়াকে তিনি যেন তুলে ধরতে যাচ্ছেন, যেটা স্বপ্নের মধ্যে না হয় থিঙ্কিংয়ের মধ্যে। হ্যাঁ, দেখো ওয়াইল্ড নাইটস বলো এটাই, বা হোয়েন বিকজ আই কুড নট স্টপ ফর ডেথ, সবগুলো কবিতারই একই মাত্রায় লেখা, একই ধরনের সেন্স। হ্যাঁ, ওকে, তো এই হচ্ছে ব্যাপার। কালকে এই কবিতাটার সাথে আই টেস্টটা লিকুয়ার, কালকে তো কথা হবে না, তোমাদের সাথে আবার রবিবারে ক্লাস হবে। এই কবিতার সাথে এই দুটা কবিতা, যেহেতু এর ভিতরে যেটা ছোট হবে, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হয়তো বা একটু ছোটো হবে, আর যদি সময় না পায় তাহলে এর ভিতর থেকে একটা পড়বো, মানে আগামী দিনে আমরা যেন দুটা পড়ে ফেলতে পারি। ঠিক আছে তো? মেন্ডিং ওয়াল অথবা রোড নট টেকেন। রোড নট টেকেন মনে আমরা পড়েছিলাম কোনো সময়, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে। জি স্যার, এটা পড়া হয়েছিল। হ্যাঁ, পড়েছিলাম মনে হয়। তাহলে এরকম আমরা মানে দুটা তিনটা করে কবিতা, ছোট হলে আর বড় হলে আমরা সেভাবে দ্রুত আগায় নেওয়ার চেষ্টা করব, কারণ এটাতে কম সময় লাগতে পারে। ওকে, তো এই হলো মোটামুটি আজকের মতো আলোচনা। এখন তোমরা একটু বাসায় আবার ভালো করে পড়ে নিবা, যার যা বই আছে সেখান থেকে। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে, তো গুড নাইট সবাইকে, ভালো থাকো। ওকে, বাই। আসসালামু আলাইকুম স্যার।